আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম যে আমরা আর 5টা ক্লাস নেওয়ার মাধ্যমে আমাদের প্রথম পর্যায়ের যে ক্লাসটা আর কি সেটা শেষ করে দিব। আমরা মোটামুটি 2টা ক্লাস নিয়ে ফেলছি, আর আমরা 3টা ক্লাস নেব। আজকে যেটার উপর নেওয়া হবে সেটা হলো জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বিডি, মানে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি যেটা, সেটার উপর আমরা ক্লাস নেব। এগুলো বেসিক, এগুলো কখনো পরিবর্তন হবে না। আর বাকি যেগুলো আছে সেগুলোর অনেক কিছু আপডেট হবে, তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা ওগুলো পরবর্তীতে রাখছি। তো আমরা শুরু করি। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের আসলে অবস্থান কোথায়? ধরেন আমাদেরকে জাস্ট 2টা ক্লু দেওয়া আছে যে বাংলাদেশ হইলো উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করতেছে, উত্তর পূর্ব গোলার্ধ। আপনারা একটু খাতা কলম নিন, আজকে জাস্ট কিন্তু এই একটা পেজই, এরপরে আমরা সবকিছু আলোচনা করব। তো আমাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের অবস্থান হইলো পৃথিবী নামক গ্রহের উত্তর পূর্ব গোলার্ধে। তো আমরা চলেন একটা পৃথিবী আঁকাই ফেলি। ধরে নেন এটাই হইলো পৃথিবী, আমাদের পৃথিবীর মানচিত্র। আমরা জানি যে আমাদের মানচিত্রের উপরের অংশ কি হয়? উত্তর, আর নিচেরটা হইলো আমাদের দক্ষিণ। আর ডান দিকে যেটা সেটা হইলো আমাদের পূর্ব, আর বাম দিকে যেটা সেটা হইলো আমাদের পশ্চিম। তো এটা আমরা মনে রাখতে পারি উত্তর, হ্রস্ব উ উত্তর হয়, আবার উপর হয়। উপরের সাথে মিল রেখে আমরা এটা মনে রাখতে পারি যে উপরে সবসময় কি হয় আমাদের? উত্তর হয়। উপরে উত্তর হয়েছে, তার মানে উত্তরের বিপরীত যেটা নিচের দিকে সেটা দক্ষিণ হবে, এটা আমরা সহজেই বুঝতে পারতেছি। তারপরে বাম যেটা, সরি এখানে বাম লিখে ফেলছি আমি, এটা পশ্চিম। এখানে আপনি কিভাবে মনে রাখবেন সেটা হলো, দেখেন বামের শব্দের শেষে কি রয়েছে? মো রয়েছে। পশ্চিমেরও কিন্তু কি রয়েছে? আমাদের মো রয়েছে। তার মানে মো যে কমনটা আছে এটাতে আপনি কিন্তু সহজে এখানে মনে রাখতে পারেন। তাহলে যখন আমরা মানচিত্র, যে কোনো মানচিত্র দেখবো, তখন আমরা ভেবে নেবো কি, যে উপরের যে অংশ সেটা হলো আমাদের উত্তর, উপর যদি উত্তর হয় তাহলে নিচের যেটা হবে বিপরীত, সেটা হলো আমাদের দক্ষিণ। তারপরে বাম পাশ যেটা সেটা হবে আমাদের পশ্চিম। এখানে মো কমন রয়েছে, এটাতে আমরা সহজেই মনে রাখতে পারি। যদি বাম দিকে পশ্চিম হয় তাহলে অবশ্যই ডান দিকে কি হবে? পূর্ব হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই পৃথিবীকে আমরা 4টা ভাগে বিভক্ত করব, চলেন। প্রথমে আমরা মাঝখান দিয়ে একটা কল্পনায় রেখা দাগবো। তারপরে আমরা উত্তর থেকে দক্ষিণ দিকে আর একটা রেখা কল্পনা করব। চলেন, এইটা হইলো আমাদের কি? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। আশা করি আপনারা এগুলো সম্পর্কে জানেন, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইতেও পড়ানো হয়েছিল, ভূগোলেও আছে। মূল মধ্যরেখা। আর আমাদের এই যে পূর্ব থেকে পশ্চিম যেটা, এটা হইলো আমাদের কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা। তো আমরা জানি যে মানচিত্রের উপরের অংশে কি রয়েছে? উত্তর, আর নিচের অংশ হলো দক্ষিণ। এটা আমরা ভাগ করছি মাঝখান দিয়ে এই নিরক্ষরেখা দিয়ে। তার মানে বাংলাদেশের অবস্থানটা এর মধ্যেই হবে। এই যে উত্তরের যে অংশটা রয়েছে এর মধ্যে কি হবে? আমাদের বাংলাদেশের অবস্থানটা হবে। আর একটা ক্লু দেওয়া ছিল আমাদের কি? পূর্ব। উত্তর পূর্ব মানে উত্তর অক্ষরেখা, আর পূর্ব হলো দ্রাঘিমা রেখা। মানে পূর্বের অংশটা কোনটা? পূর্বের অংশটা হলো এই যে এইটা পুরোটা। বাট বলা হয়েছে কি উত্তর পূর্ব, তার মানে বাংলাদেশের অবস্থানটা এর মাঝেই হবে। এই যে এর মাঝেই হবে আমাদের বাংলাদেশের অবস্থান। যদি আমরা আরো স্পেসিফিক ভাবে ধরতে যাই, তাহলে হইলো দেখেন, এই যে এই বরাবর একটা আমাদের রেখা আছে, সেটা হইলো আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই যে এদিকে পূর্ব রয়েছে আর এদিকে হলো পশ্চিম, হইলো এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর একটা এই দিক দিয়ে একটা রেখা গেছে, সেটা হইলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি, অনেক জায়গায় এটা 23.3ও দেখতে পারবেন। 3, 5 দুইটাই সঠিক, যদি দুইটাই থাকে তাহলে 5কে দাগাবেন, আর যদি 5 না থাকে তখন 3কে দাগাবেন। অর্থাৎ 23.3ও সঠিক, 23.5ও সঠিক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে মাঝখানে যে ছিদ্র করলো, এখানে ছেদ করলো, এখানেই অ্যাকচুয়ালি অবস্থান করতেছে কি আমাদের? বাংলাদেশ। এখানেই অবস্থান করতেছে আমাদের বাংলাদেশ। আপনাকে যদি কখনো পৃথিবীর মানচিত্র দিয়ে বলা হয় যে বাংলাদেশের অবস্থান কোথায়, আপনি যদি মানচিত্র দেখে এরকম করে খোঁজেন যে এই পাশে ইন্ডিয়া, এই পাশে মিয়ানমার, এটা মনে হয় বাংলাদেশ, এরকম করলে কিন্তু টিচার আপনার প্রতি একটা বাজে ইমপ্রেশন করবে। তো আপনার কি করতে হবে? এই যে পুরো একটা মানচিত্র যেটা, ওটা এরকম থাকবে আর কি। মানচিত্রে একেবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন লেখা আছে 90 ডিগ্রি, এগুলো একের পর এক ডিগ্রি দেওয়া আছে। এই 90 ডিগ্রিতে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবেন, আপনি ঠিক খুঁজে পাবেন এই যে বাংলাদেশ, বঙ্গোপসাগর, তার উপরে হইলো আমাদের বাংলাদেশ। তাহলে টিচার মনে করবে যে না, আপনি এই বিষয় সম্পর্কে জানেন। তাহলে আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার যে বাংলাদেশের অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায়। বাংলাদেশের অবস্থান হইলো উত্তর পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান করতেছে, যেখানে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা যেখানে মিলিত হয়েছে বাংলাদেশের অবস্থানটা ঠিক সেখানেই। তো আমরা একটু দেখি, চলেন।
এই যে আমাদের এখানে মিলিত যে স্থান ছেদবিন্দু, এটা নিয়ে আমরা একটু দেখি। যদিও এখন পরীক্ষার সম্ভাবনা এটা কম অনেক, যেহেতু এটা মুজিবের সাথে সম্পর্কিত। তো আমাদের এটা হয়েছে এই দিক দিয়ে, এটা হলো আমাদের শেরপুর, এই পাশে বরগুনা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর হইলো আমাদের এই যে এখানে ফরিদপুর রয়েছে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, এই যে আমাদের এখানে রাঙ্গামাটির অংশ যাবে, আবার খাগড়াছড়ির অংশ যাবে, যে রাঙ্গামাটি খাগড়াছড়ি এই দুইটা। এই মাছ দিয়ে গেছে আমাদের 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই যে মিলিত যে স্থান, এই যে ফরিদপুর, এখানেই রয়েছে আমাদের কি মান মন্দির। মান মন্দির মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মান মন্দির। তো মান মন্দির শুনে হয়তো আমরা মনে করতে পারি যে মন্দির আবার হয়তোবা হিন্দুদের সাথে সম্পর্কিত কোনো কিছু কিনা। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। মান মন্দির বলতে বোঝানো হয় সেখানে আমাদের যে গ্রহ, উপগ্রহ, আশা করি দেখা যাচ্ছে নিচে, গ্রহ, উপগ্রহ এই যেগুলো রয়েছে, তারপরে আমাদের মহাকাশ, এগুলোর উপর গবেষণা করতে যে যন্ত্রপাতি প্রয়োজন, সেই যন্ত্রপাতি এমন যে ঘরে থাকে, সেটাকেই বলা হয় কি মান মন্দির। মন্দির দ্বারা এখানে ঘরকে বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা বাংলাদেশের অবস্থানটা দেখলাম, এখানে আমরা দুইটা রেখা পাইলাম। সেটা হইলো আমাদের কি 90 ডিগ্রি মূল মধ্যরেখা, আর একটা হইলো আমাদের 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। সেটা মিলিত স্থান হইলো এই যে ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুর, এলাকাটার নাম হইলো ভাঙ্গা, ভাঙ্গা ফরিদপুর। সেখানে রয়েছে আমাদের কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মান মন্দির, সেখানে সহায়তা করেছিল আমাদের স্পারসো। আচ্ছা, এই বিষয়টা আশা করি আপনাদের ক্লিয়ার। তো আমরা কিসের জন্য এই যে মিলিত স্থান যেটা, সেখানে আমরা কিসের জন্য মান মন্দিরটা করলাম, এটা আসলে বিশেষত্ব কি? দেখেন, আমাদের এই পৃথিবীর যে আমরা কল্পনা করছিলাম যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মোট 4টা দ্রাঘিমা রেখা, মোট 4টি দ্রাঘিমা রেখা, এটা বুঝে নিন দ্রাঘিমা রেখা। সেগুলো হইলো কি 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, 270 ডিগ্রি, তারপরে হইলো আমাদের 180 ডিগ্রি। এই যে রেখাগুলো রয়েছে, তারপরে আমাদের হইলো অক্ষরেখা, ওগুলো দ্রাঘিমা, এটা হইলো অক্ষ। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, আর একটা হইলো আমাদের নিরক্ষ রেখা, নিরক্ষ রেখা। এই 3টা আর এই 4টা মোট 12 জায়গায় সেট করছে, অর্থাৎ 12 জায়গায় এরা মিলিত হয়েছে। এই রেখাগুলো কয়টা জায়গায় মিলিত হয়েছে? 12 জায়গায় মিলিত হয়েছে। এখানে যে মকর ক্রান্তি, এটারও কিন্তু মান সেম, বাট এটা হইলো 23.5 দক্ষিণ অক্ষরেখা। আর এই যে কর্কট ক্রান্তি যেটা, এটা হলো আমাদের 23.5 কর্কট ক্রান্তি রেখা। কর্কট এটা হইলো ক্যান্সার, আর আমাদের মকর ক্রান্তি যেটা, এটা হইলো আমাদের কি ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন, আর একটা হইলো ক্যান্সার। এগুলোর হলো ইংরেজি নাম, অনেক সময় আবার ইংরেজি নামও দেওয়া থাকতে পারে। তো দেখেন, এই 4টা দ্রাঘিমা রেখা আর এই 3টা অক্ষরেখা কি করছে, পৃথিবীতে মোট 12 জায়গায় মিলিত হয়েছে। এই 12 জায়গার মধ্যে 10টি যে জায়গায় মিলিত হয়েছে, 10টি জায়গায় পড়েছে হইলো কোথায়? সমুদ্রে পড়েছে এই 10টি জায়গা। আর বাকি যে 2টা স্থল ভাগে পড়েছে, তার মধ্যে একটা হইলো সাহারা, একটা হইলো কি সাহারা মরুভূমি, যেটা হইলো জনমানবহীন, মানে এখানে মানুষ নাই। আর একটা হইলো আমাদের এই যে ফরিদপুর। তার মানে এই জায়গাটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যালি। তো এই বিষয়টা সর্বপ্রথম কে নিয়ে আসে জানেন? মানে এই বিষয়গুলো নিয়ে আসছে, বা বঙ্গবন্ধু মান মন্দির যে গঠনের প্রস্তাব দিয়েছিল, হইলো আমাদের স্যার জাফর ইকবাল। জাফর ইকবাল অনেক জ্ঞানী একজন মানুষ, বাট বামপন্থী হওয়ার কারণে মাথার মধ্যে যে কি ঘরে এদের ঠিক নাই। জাফর ইকবাল সর্বপ্রথম এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে, এবং তার পরবর্তীতেই এই ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মান মন্দির নির্মাণ করা হয়। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, তার মধ্যে আসার সম্ভাবনা সবচাইতে বেশি যে বাংলাদেশের এই যে মধ্যভাগ দিয়ে আমাদের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এইটা, আর একটা হইলো আমাদের বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে 23.5 ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা কি বলতেছি উত্তর অক্ষরেখা, সেটাকে আমরা বলতেছি হইলো কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আশা করি বিষয়টা ক্লিয়ার, আমরা বাংলাদেশের অবস্থান খুব সুন্দরভাবে নির্ণয় করেছি। তো এটা গেল আমাদের জিওগ্রাফিক্যালি, এটাও জিওগ্রাফিক্যালি বাট একটা আন্তর্জাতিক ভাব রয়েছে। এখন ব্যাপার হলো বাংলাদেশের অবস্থানটা মহাদেশ ভিত্তিক কোথায়? বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান বাংলাদেশ কোন মহাদেশে অবস্থান করতেছে? কি একজন বলি। এশিয়া।
আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে এশিয়ার মধ্যে যদি ভাগ করি, আচ্ছা, বাংলাদেশের অবস্থান হইলো কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে। আরো যদি আমরা একটু স্পেসিফিক ভাবে বলতে চাই তাহলে কি আমাদের এশিয়ার দক্ষিণে অবস্থান করতেছে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অবস্থান করতেছে। আচ্ছা, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অবস্থান করতেছে, ঠিক আছে, তাহলে বাংলাদেশ কি কিসের জন্য প্রাচ্যের দেশ বলা হয়? এই প্রশ্নটা আপনাদের মাথার মধ্যে ঘুরবে যে তাহলে প্রাচ্যের দেশ কেন বলা হয়? বাংলাদেশ তো এশিয়ার দক্ষিণে অবস্থান করতেছে, তাহলে আমরা প্রাচ্যের দেশ কেন বলবো? ভাই, এশিয়ার দক্ষিণে অবস্থান করতেছে, বাট পৃথিবীর কোন দিকে অবস্থান করতেছে? পৃথিবীর তো উত্তর পূর্ব গোলার্ধে, অর্থাৎ পূর্ব দিকে অবস্থান করতেছে। আমরা যদি এই যে পূর্ব পশ্চিমে ভাগ করি তাহলে আমাদের পূর্ব দিকে অবস্থান করতেছে হইলো আমাদের বাংলাদেশ। সেই অনুযায়ী অর্থাৎ পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হইলো পূর্বে। বাংলাদেশের অবস্থান কোথায়? পূর্বে। এই জন্য আমরা কি বলতেছি? এটাকে প্রাচ্যের দেশ বলে থাকি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে কখনোই আমরা ঝামেলা লাগাবো না, আবার যেন দক্ষিণ পূর্ব এশিয়া বলেন না। এশিয়া যদি আমরা বিভক্ত করি সেই অনুযায়ী হচ্ছে আমাদের কোথায়? দক্ষিণে। আর যদি আমরা পৃথিবীতে বাংলাদেশের অবস্থানটা খুঁজি তাহলে কোথায় পাচ্ছি? আমরা পূর্বে। আর পূর্বকে বলা হয় কি? প্রাচ্য। আর যারা পশ্চিমে অবস্থান করতেছে সেই দেশগুলোকে কি বলা হয়? মানে পাশ্চাত্য বলা হয় আর কি। আমরা বলি না মাঝে মধ্যে যে আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটে গেছে, এই যে ব্যাপারটা সেটা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি পরে আবার এগুলো আরেকবার আচ্ছা করে ভাইয়া, দেখাবো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ভাইয়া, পৃথিবীর এই যে মানে পূর্ব পশ্চিমটা এটা নির্ধারণ করছে কিভাবে যে পৃথিবী তো ঘুরতেছে না অল টাইম? তাহলে এটা পূর্ব পশ্চিম এগুলো দিক সব নির্ধারণ কল্পনা। করছে কিভাবে? এগুলো কোনো কিছু পৃথিবীতে কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট না, সবগুলোই কল্পনা। জাস্ট কল্পনা হিসেবে ধরে নেওয়া হয়েছে সবকিছু। পৃথিবী তো ঘুরতেছে এবং চলমান, এটা তো সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছে, বাট আমরা তো বুঝতে পারতেছি না। আমরা ওইরকম করে ধরে আছি। দিন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেড়ে যাচ্ছে, আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি। আর এখন যেগুলো রেখা করা হবে সবগুলো কল্পনা, জাস্ট কল্পনা হিসেবে ধরে নেওয়া হয়েছে এগুলো। আচ্ছা, আমরা তারপরে নেক্সটটা দেখি। আয়তন যেটা, আচ্ছা আয়তন আমরা এখনই পড়ে ফেলি। আয়তন, বাংলাদেশের আয়তন কত? কেউ একজন বলি তো। বাংলাদেশের আয়তন কত? ভাই 1,47,577 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এতক্ষণ লাগে বলতে? 1,47,570 বর্গ কিলোমিটার, এটা হলো বাংলাদেশের আয়তন। আপনারা বলতেছেন যে ভাই আমরা তো আরেকটা পড়ছি, সেটা কি আমাদের 1,47,610 বর্গ কিলোমিটার। তো পরীক্ষায় অ্যাকচুয়ালি আমরা কোনটা দাগাবো এবং এটা আসলো আসলে কিসের জন্য, এটা আমাদের অনেক বড় একটা কোশ্চেন। তো দেখেন, আমাদের সংবিধানে আয়তন সম্পর্কে বলা আছে যে পূর্ব পাকিস্তানে যা ছিল, পূর্ব পাকিস্তানে যা ছিল সেইটা, এবং যদি ভবিষ্যতে কোনো কিছু যোগ হয়, অর্থাৎ আমাদের সংবিধানে বলা আছে কিন্তু ভবিষ্যতে যদি যোগ হয়, অর্থাৎ আমরা যদি কোনো অঞ্চল দখল করতে পারি সেটাও আমাদের মধ্যে আসবে, অথবা ছিটমহল হিসেবে সেটা আমাদের ভিতর আসতে পারে। তার মানে সংবিধান ভাবে কি বলা আছে বাংলাদেশের আয়তন সম্পর্কে? যে পূর্ব পাকিস্তানে যা ছিল সেটা হবে বাংলাদেশের আয়তন, এবং তার সাথে যদি ভবিষ্যতে কোনোটা কিছু যোগ হয়, আরো কিছু অঞ্চল বাড়ে, সেটা হবে আমাদের কি? বাংলাদেশের আয়তন। এই দুইটা তখন হয়ে যাবে মোট, মোট আয়তন হয়ে যাবে। তো দেখেন, আমরা অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তান থেকে পাইছি হইলো কত? 1,47,570 বর্গ কিলোমিটার। যখন আমরা 2015 সালের 1 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছিটমহলটা বিনিময় করা হয়, তখন আমাদের আয়তনটা বেড়ে যায়, বেড়ে কত দাঁড়ায়? 1,47,610 বর্গ কিলোমিটার। সংবিধান ভাবে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশের আয়তন কত? 1,47,610 বর্গ কিলোমিটার, কিন্তু সরকারি ভাবে এখনো গ্যাজেট হয় নাই। সরকারিভাবে এখনো গ্যাজেট হয়নি যে আয়তন কত, সরি, সরকারিভাবে এখনো গ্যাজেট হয় নাই যে 1,47,610 বর্গ কিলোমিটার বাংলাদেশের বর্তমান আয়তন। তাহলে ভাইয়া পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় এই প্রশ্নটা এরকম করে আসবে যে ছিটমহল বিনিময় করার পর, এটা ছিটমহল, ছিটমহল বিনিময় করার পর বাংলাদেশের আয়তন কত? তখন হবে হইলো 1,47,610 বর্গ কিলোমিটার। এটা যখন চেঞ্জ হয়েছে তারপরে থেকে আমি কোনো কোশ্চিন দেখি নাই এই রিলেটেড যে প্রশ্ন করা হয়েছে। যদি আসে ফিউচারে, তো আসবে যে কি ছিটমহল বিনিময় করার পর বাংলাদেশের আয়তন কত। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আয়তন নেওয়ার কখনোই ঝামেলা লাগাবেন না, আর প্রশ্ন এরকম কখনোই আসবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আয়তন সম্পর্কে আমাদের সংবিধানে বলা আছে যে পূর্ব পাকিস্তান থেকে আমরা যতটুকু পাবো সেইটা, এবং ভবিষ্যতে যদি আমাদের আয়তন যোগ হয় সেইটা, সব মিলিয়ে হবে কি বাংলাদেশের আয়তন। কিন্তু আমাদের সরকারি ভাবে এখনো গ্যাজেট পাস করা হয় নাই
47,610 বর্গ কিলোমিটার, যেটা ছিটমহল বিনিময় করার পর আমরা পাইছি, সেটা এখনো কি করা হয় নাই, যোগ করা হয় নাই। সেহেতু এই প্রশ্নটা আসলে আমরা দাগাবো হইলো 1,47,570 বর্গ কিলোমিটার, আর যদি ছিটমহল বিনিময় করার পর কথা উল্লেখ থাকে তখন আমরা দাগাবো 1,47,610 বর্গ কিলোমিটার। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা সীমানা দেখব, বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের সীমান্ত রয়েছে কয়টা দেশের সাথে? আপনারা একটু রেসপন্স করেন, এগুলো তো পড়ছেন আপনারা। ভাই দুইটা দেশ, দুইটা মিয়ানমার। দেশের সঙ্গে। মিয়ানমার আর আমাদের বন্ধু দেশ ভারত। তাহলে দুইটা দেশের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে, একটা হইলো আমাদের ভারত আর একটা হইলো আমাদের মিয়ানমার। মিয়ানমার। তো আমরা আগে যাব না ডিটেলসে, আমরা একটু দেখি বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণে আসলে কি কি অবস্থান করতেছে সেটা একটু দেখি আমরা। এই যে দেখেন, বাংলাদেশের যদি আমরা উত্তরে ধরি, উত্তর, বাংলাদেশের উত্তর, আচ্ছা মানচিত্র দেখে দেখে বলেন বাংলাদেশের উত্তরে কি কি রয়েছে, এটা আমার সঠিক উত্তর লাগবে। বাংলাদেশের উত্তরে কি কি রয়েছে, এই যে মানচিত্র দেখে দেখে বলেন, বা আপনি ভাই নিজের থেকে একটু জেলাগুলোর বলেন। নাম। না না, বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের জেলা না, বাংলাদেশের উত্তরে কি কি রয়েছে। বাংলাদেশ, আপনার প্রশ্নটা হলো বাংলাদেশের উত্তরে জেলা, এটা না, বাংলাদেশের উত্তরে কি কি রয়েছে। আচ্ছা, আমরা দেখি, ওই যে চলেন আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এগুলো না? হ্যাঁ, আমি এগুলোর কথাই বলতেছিলাম। ভাই পুরো পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ কিছু অংশ মেবি। পশ্চিমবঙ্গ, তারপরে এই যে আমাদের আসাম, তারপরে হইলো আমাদের মেঘালয়। তো দেখেন, আমরা যখন পশ্চিমবঙ্গের দিকটা দেখি উত্তরের মধ্যে, আমরা ভাবি যে না, পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে না, বাংলাদেশের পশ্চিমে প্লাস কি উত্তরের কিছু অংশ, এই যে উত্তরের কিছু অংশ রয়েছে এখানে। তো আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার। তার মানে আমাদের কিন্তু উত্তরেও কি রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। তারপরে যদি আমরা দেখি আমাদের উত্তর দক্ষিণে যাব না, আমাদের ইয়েটা দেখি পূর্ব, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পূর্বে কি কি রয়েছে, পূর্বেও কিন্তু আবার আসাম রয়েছে, এই যে সিলেটের এই দিকের অংশ, এই যে সিলেটের, এটা কিন্তু আবার কিসের মধ্যে পড়ে যাচ্ছে, পূর্বের মধ্যে পড়ে যাচ্ছে। এই জনপদের নাম কি ছিল, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, যেটা আমরা পূর্বের জনপদ হিসেবে জানতাম আর কি। আচ্ছা, হরিকেন। হ্যাঁ, এই যে হরিকেল, চট্টগ্রাম, সিলেট, তারপর পার্বত্য চট্টগ্রাম, এই জনপদের নাম ছিল হইলো হরিকেল। হরিকেল, যেটা বাংলার পূর্বাংশে অবস্থান করতেছিল, কোথায়, বাংলার পূর্বাংশে অবস্থান করতেছিল এই হরিকেল জনপদ। তো আমরা পাইলাম এখানে আসামও পাইলাম, তারপরে নিচে কি রয়েছে এখানে, মিজোরাম, চীন রাজ্য, রাখাইন রাজ্য। মিজোরাম, আচ্ছা আমরা লিখি নাই, আচ্ছা আসাম, আপনি যদি একটু নিজে নিজে লেখেন তাহলে আর কখনো এগুলো পড়তে হবে না। আসাম, মিজোরাম, তারপরে আমাদের চীন রাজ্য, তারপরে আমাদের রাখাইন। রাখাইন, দেখেন এই যে আসাম, আর এই দিকে পুরো অংশ জুড়ে আসাম এবং মিজোরাম জুড়ে রয়েছে হইলো ভারতের লুসাই পাহাড়। লুসাই পাহাড়, আসামের অংশে যেটুকু রয়েছে লুসাই পাহাড়, এটাকে বলা হয় হইলো আসামের লুসাই পাহাড়। আর এখানে মিজোরামের অংশে যে লুসাই পাহাড়টা রয়েছে, এটাকে বলা হয় হইলো মিজোরামের লুসাই পাহাড়। এই আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে আমাদের সিলেট দিয়ে দিক দিয়ে যেটা আসছে আমাদের, আমাদের হইলো মেঘনা নদী, যেটা মেঘনা নদী, অর্থাৎ বরাক যেটা পরবর্তীতে এসে সুরমা, কুশিয়ারা, পরবর্তীতে এসে হয়েছে আমাদের কি মেঘনা। জাস্ট আপনারা মেঘনাই পড়েন তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে আসামের লুসাই পাহাড় যেটা, এখান থেকে উৎপত্তি হয়েছে আমাদের কি বরাক নদী, যেটা পরবর্তীতে বাংলাদেশে এসে নামকরণ কি হয়েছে, মেঘনা নদী। এই জন্য বলা হয় যে মেঘনা নদীর আগের নাম বা ভারতীয় নাম কি, তখন হবে কি আমাদের বরাক। আমরা যখন নদ নদীর ক্লাস করবো তখন ডিটেলসে পড়বো, সমস্যা নেই, যেহেতু এখানে আসলো সেই জন্য বললাম আর কি। তারপরে মিজোরামের অংশে ভাইয়া, যেটুকু রয়েছে সেটাকে বলা হয় হইলো লুসাই পাহাড়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের 9-10 এর বইয়ে এটা ভুল করা আছে, যে বলা হয়েছে যে মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে এই যে বরাকের, বাট এটা আসামের হবে। ওইটা একটু মিস্টেক ছিল। জি জি বলেন। ভাইয়া পূর্বে কি ত্রিপুরা আছে না? হ্যাঁ, ত্রিপুরাও আছে। আচ্ছা, মানচিত্রে এখানে এই যে আছে তো ত্রিপুরা, ত্রিপুরাও আছে, এই যে ত্রিপুরা। তাহলে আমরা কি কি পাইলাম এখানে, আসাম পাইলাম, মিজোরাম শেষ আমাদের, এই যে আমাদের ত্রিপুরা রয়েছে, যেখানে অতিরিক্ত বন্যার কারণে আমাদের কুমিল্লাটা ডুবে যাচ্ছে, এই যে কুমিল্লা, এখানে কিন্তু কুমিল্লা রয়েছে। তারপরে আমাদের এই যে আখাইন রাজ্য আর চীন রাজ্য।
অনেক সময় আপনারা দেখে থাকেন, অনেক বলা হয় যে রাখাইন প্রদেশ চীন প্রদেশ। তাহলে প্রদেশ আর রাজ্যের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? দেখেন, বর্তমান রাজ্য আর আগের রাজ্যের মধ্যে পার্থক্য আছে। আগের যদি রাজ্য হইতো সেখানে মাস্ট একজন রাজা থাকতো, বাট এখনকার তো রাজার ওই সিস্টেম আর নাই। এখন তো আমাদের গণতন্ত্র, প্রজাতন্ত্র। তো এই এখনকার রাজ্য বলতে বোঝানো হবে যে একটা বড় একটা ভূখণ্ড রয়েছে, একটা দেশ, যেটা এককভাবে শাসন করা যাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে শাসন করতেছে, সেগুলো হবে কি আমাদের রাজ্য। রাজ্য আর প্রদেশ যেটা, প্রদেশ প্রদেশ আর রাজ্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। শব্দগতভাবে পার্থক্য হলো প্রদেশ এই বিষয়টা সরাসরি প্রশাসনিকের সাথে জড়িত, প্রশাসনিক ব্যাপার স্যাপারের সাথে জড়িত, প্রশাসনিক। এই প্রশাসনিক থেকে এক প্রকার আসছে হইলো আমাদের এই প্রদেশ। তো রাজ্য প্রদেশ বর্তমানে যেগুলো, তেমন একটা এগুলোর পার্থক্য নাই। আচ্ছা, তারপরে এখানে রাখাইন যে রাজ্য বা প্রদেশ, এটা দুইটাই বলা হয়, রাজ্য বলা হয়, প্রদেশও বলা হয়। এটার বর্তমান নাম কি? কেউ একজন বলি। রাখাইন প্রদেশের বর্তমান নাম কি? আচ্ছা, আরাকান। আরাকান, আরাকান রাজ্য যেটাকে বলা হয় আর কি, যেটার আগের নাম ছিল আমাদের কি, রাখাইন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা দেখলাম যে বাংলাদেশের পূর্বে কি অবস্থান করতেছে, তারপর উত্তরে কি অবস্থান করতেছে, আর পশ্চিমে এই যে পশ্চিমবঙ্গ, আর দক্ষিণে আমাদের এই যে বঙ্গোপসাগর। কাহিনী এখানে আমাদের শেষ। আমি যদি মানচিত্রে আরেকবার দেখাই, তো চলেন আমরা পশ্চিম থেকে শুরু করি। পশ্চিমে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, এটা মিল আছে নামের সাথে। তারপরে উত্তরে রয়েছে আমাদের কি, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, আবার এই যে পশ্চিমবঙ্গের কিছু অংশ রয়েছে, তার মানে পশ্চিমবঙ্গ এখানে রয়েছে, পশ্চিমবঙ্গ এখানে আছে। তারপরে এখানে যদি আমরা যাই, আমাদের পূর্ব দিক যেটা হাতের ডানে পড়তেছে, এখানে আমরা কি পাচ্ছি, এই আসামের কিছু অংশ পাচ্ছি। এই যে আসাম, আসামের লুসাই পাহাড়, যেখান থেকে মেঘনার উৎপত্তি হয়েছে এইদিকে। তারপরে ত্রিপুরা, মিজোরাম, চীন রাজ্য, রাখাইন রাজ্য, এই কয়েকটা রয়েছে আমাদের পূর্বে। আর দক্ষিণে আমাদের কি রয়েছে, আমাদের বঙ্গোপসাগর রয়েছে দক্ষিণে। তো বিষয়টা ক্লিয়ার। তো আমরা মানচিত্র দেখে একটা বিষয় বুঝতে পারতেছি এখানে, এই যে বরিশাল, বরিশাল যে বিভাগ, এই বরিশাল বিভাগের কোন জেলার সাথে সীমান্ত সংযোগ আমরা পাচ্ছি না। সীমান্ত সংযোগ আসলে কি? একটা দেশের আন্তর্জাতিক রেখার সাথে আরেকটা দেশের আন্তর্জাতিক রেখার যে সংযোগ, সেটাকে আমরা বলতেছি সীমান্ত সংযোগ। তো বরিশালের কিন্তু কোনো জেলার সাথে আমরা পাচ্ছি না। বরিশালের সবগুলোর সাথে সম্পর্ক কি, এই যে আমাদের বরগুনা, পটুয়াখালী, তারপরে এগুলো সবগুলোর সাথে সম্পর্ক আমাদের হইলো বঙ্গোপসাগর। এই যে আমাদের বঙ্গোপসাগর, এটা হলো ভোলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা, এই ঢাকা মাঝখানে অবস্থান করতেছে, এই যে ঢাকা, যেখানে কোথাও সীমান্ত সংযোগ নাই। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না যে বাংলাদেশের দুইটা বিভাগের সাথে কোনো সীমান্ত সংযোগ নাই? তাহলে আমরা একটু নোট করে নেই এটা, দুটি বিভাগের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই, বাংলাদেশের কোনো সীমান্ত সীমান্ত সংযোগ নেই। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম এখান থেকে কোন কোন দুইটা বিভাগ, একটা হইলো আমাদের কি, বরিশাল, একটা হইলো আমাদের বরিশাল, আর একটা হইলো কোথায়, আমাদের ঢাকা। ঢাকা, বরিশালের সম্পর্ক হইলো কিসের সাথে, সরাসরি বঙ্গোপসাগরের সাথে। আর আমাদের এই ঢাকার সম্পর্ক মাঝখানে, যেটা সবটাই স্থলভাগের সাথে জড়িত এইদিকে আমাদের দেশের মধ্যে আর কি। তো আশা করি বিষয়টা এখান থেকে ক্লিয়ার। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, চলেন। সেটা হইলো এই যে এই পাশে ময়মনসিংহ, ময়মনসিংহ এর যে চারটা জেলা রয়েছে আমরা একটু দেখি এখানে। এই যে আমাদের নেত্রকোনা রয়েছে, শেরপুর রয়েছে, ময়মনসিংহ রয়েছে, এই যে সবগুলোই কিন্তু আমাদের কি রয়েছে এখানে, সীমান্ত সংযোগ রয়েছে। এই যে জেলার যে সংযোগ, সবগুলো কিসের সাথে রয়েছে, আমাদের সীমান্ত সংযোগ রয়েছে। এই যে জামালপুর, এখানে সবগুলো কিসের সাথে, সীমান্ত সংযোগ। তাহলে আমরা দেখলাম যে একটা বিভাগ যেটা সবগুলো জেলায় কিসের সাথে সম্পর্ক, সীমান্তর সাথে সম্পর্কিত, ময়মনসিংহ। আমরা দেখি আর কোনো বিভাগ পাই কিনা যেটা সবগুলো জেলা কিসের সাথে, ময়মনসিংহ এর সাথে, সরি ময়মনসিংহ এর সাথে না, আমাদের সীমান্ত রেখার সাথে সম্পর্কিত। আমাদের ময়মনসিংহ বাদ গেল, ঢাকা তো আগে থেকেই নাই। তারপরে এদিকে আমরা দেখি একটু রাজশাহী, রাজশাহী না, বগুড়া, এদিকে সীমান্ত সংযোগ হচ্ছে না। তারপরে আমরা খুঁজি একটু, হ্যাঁ আমরা পেয়ে গেছি, এই যে আমাদের সিলেট। সিলেটের যে এখানে চারটা জেলা রয়েছে, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সবগুলো এই পাশে কিসের সাথে সম্পর্কিত আমাদের, এগুলো আমাদের সীমান্তের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে আমরা দুইটা পাইলাম, একটা হলো ময়মনসিংহ আর একটা হলো সিলেট। ময়মনসিংহ আর একটা হলো আমাদের কি, সিলেট। এই দুইটা বিভাগের চারটা চারটা মোট 8টা জেলা, অর্থাৎ এই দুইটা বিভাগের সবগুলো জেলার সাথে সম্পর্ক হইলো
সীমান্ত অর্থাৎ সীমান্ত জেলা। সীমান্ত জেলা হইলো এই দুইটা বিভাগের সবগুলো জেলা। তাহলে আমরা এখান থেকে কয়টা বিষয় বের করলাম? দুইটা। বিভাগের ক্ষেত্রে আমরা দুইটা বের করছি এখান থেকে। একটা হলো বরিশাল, যেটার সাথে সীমান্ত সংযোগ নাই, আর একটা হলো ঢাকা, সেটার সাথে সীমান্ত সংযোগ নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ আর হইলো আমাদের এখানে এই যে সিলেট, যেটা এটা সবগুলো জেলার সাথে কার সম্পর্ক রয়েছে? আমাদের সীমান্ত জেলার সম্পর্ক রয়েছে। সীমান্ত জেলার সম্পর্ক রয়েছে। তো এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা দেখবো, চলেন এই যে জেলাগুলো রয়েছে, জেলাগুলো। আচ্ছা, এই যে এটা বুঝতে পারবেন, এটা ভারতের সহ মাপ দেওয়া আছে। ইনশাল্লাহ আমরা এই অখণ্ড বাংলাটা দখল করব, বুঝতে পারছেন? এই অখণ্ড বাংলা এটা আমাদের। আচ্ছা, মানচিত্রের নাম আমরা কি দিলাম? অখণ্ড বাংলা। আচ্ছা, আবার এইদিকে যাওয়া যাবে না, এই যে রাখাইন, চীন, মিয়ানমার আবার বেশি ঝামেলা করবে। তো আমরা একটু দেখি এখানে ভারতের মোট কয়টা রাজ্য ছিল। ভারতের মোট রাজ্য, ভারতের মোট কয়টা রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ, বলেন কেউ একজন? 30টি। ভারতের রাজ্য কয়টি? ও 28টি। আচ্ছা থাক, এখানে দেওয়া আছে ভারতের রাজ্য হইলো মোট 5টি। এটা আমরা সহজেই মনে রাখতে পারি আমিত্রি মেপ দিয়ে। আমিত্রি মেপ, এটার সৃষ্টিকর্তা যে কে, অর্থাৎ এটা যে কে ডিসকভারি করছে না ইনভেনশন করছে, যেটা কে আমি সঠিক জানি না। তো আমিত্রি, আ ফর আসাম, তারপর এখানে হইলো আমিত্রি, মিতে কি আমাদের মিজোরাম, আমিত্রি, ত্রিতে হইলো আমাদের ত্রিপুরা, আশা করি দেখতে পারতেছেন ত্রিপুরা, ময় একার, এটাতে কি হবে আমাদের মেঘালয়, মেঘালয়, আর একটা পথে হইলো আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপরে হইলো এখানে কি রয়েছে আমাদের মিজোরাম, এগুলোর সাথে আমরা কি যেন একটা মিল পাচ্ছি। মিলটা পাচ্ছি হইলো কিসের? সেভেন সিস্টার। এই যে আমাদের সেভেন সিস্টার, সেভেন সিস্টারে মোট কয়টা রাজ্য রয়েছে? 7টা রাজ্য রয়েছে। 7টা রাজ্যের 5টা রাজ্যই বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ। বাকি 3টা কি? বাকি 3টা হইলো আমাদের নাগাল্যান্ড, মণিপুরি, আর একটা হইলো অরুণাচল। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, এই 3টা কিন্তু এরকম করে প্রশ্ন আসে যে নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্ত সংযোগের সাথে সম্পর্ক নাই, বা সেভেন সিস্টার্স এর কোন রাজ্যটি নাই, এটা 3টাই কিন্তু আসতে পারে। এর আগে কোশ্চেন মেবি আসছিল বিগত, সেটা মণিপুর ছিল। তো নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, এই 3টাই ভালোভাবে মনে রাখবেন। আর বাকি যে আমাদের 5টা রয়েছে, এর মধ্যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ আসলে সেভেন সিস্টার্স এর মধ্যে না। আমরা যে পশ্চিমবঙ্গের কথাই লাফালাফি করি না, আমাদের আসলে লাফালাফি করা উচিত না, জানেন? এই পশ্চিমবঙ্গ যে ভারতীয়রা এদেরকে থার্ড ক্লাস মনে করে, মানে এক প্রকার চতুর্থ শ্রেণীর কর্মচারী মনে করে এই পশ্চিমবঙ্গদের। সো আমরা এদের কথাই লাফালাফি করব না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এখান থেকে। তাহলে ভারতের আমরা কয়টা রাজ্য পাইলাম? 5টা রাজ্য পাইলাম, যেটা আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে? আমিত্রি মেপ দিয়ে। আমিত্রি মেপ, আ ফর আসাম, তারপরে মি ফর মিজোরাম, ত্রি ফর ত্রিপুরা, মে ফর মেঘালয়, প ফর পশ্চিমবঙ্গ। এই 5টা রাজ্যের মধ্যে 4টা রাজ্য আবার সেভেন সিস্টার্স এর মধ্যে অন্তর্ভুক্ত, আর এর মধ্যে একটাই নাই, সেটা হলো পশ্চিমবঙ্গ। আর বাকি যে 3টা, সেটা হইলো কি আমাদের নাগাল্যান্ড, মণিপুর, আর একটা হইলো অরুণাচল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেছে মনে যে ভাই সেভেন সিস্টার্স আসলে কিসের জন্য বলা হয়? সেভেন সিস্টার্স আসলে কিসের জন্য বলা হচ্ছে এদেরকে? দেখেন এদের অবস্থান তো প্রায় পাশাপাশি, এটা তো আপনারা এমনিতেই জানেন। সেভেন সিস্টার্স বলার কারণ হইলো এদের যে বৈশিষ্ট্য, এই যে আমাদের এখানে আছে, এদের যে বৈশিষ্ট্যতা রয়েছে এই যে 7টা রাজ্যের মধ্যে প্রায় সেম, মানে প্রায় সেম কালচার রয়েছে এদের মধ্যে। কালচার কিন্তু আসলে 3-4 বাড়ি সরে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যায়, বাট এদের যে মধ্যে যে মিলটা, এটা এক প্রকার মিল রয়েছে, ভালো একটা মিল রয়েছে এদের। এই জন্য এদেরকে একত্রে বলা হচ্ছে কি সেভেন সিস্টার্স। মানে এদের যে প্রায় আবহাওয়াগত, তারপরে খাবার বা অন্যান্য যে বৈশিষ্ট্য, সবগুলোর দিকে কিছুটা মিল রয়েছে। এই জন্য এই 7টাকে এবং মানচিত্রগত দিক কারণে একত্রে এদেরকে কি বলা হচ্ছে? সেভেন সিস্টার্স। আর আমরা এই সেভেন সিস্টার্স এ 10টা ত্রাণ পাঠাবো। আচ্ছা, তো এটা আমাদের ক্লিয়ার। তারপরে আমরা দেখি, চলেন আমাদের মিয়ানমার, যেটা মিয়ানমারের সাথে সম্পর্ক হইলো এখানে চীন রাজ্য আর রাখাইন রাজ্য। রাখাইন রাজ্যের বর্তমান নাম কি? আরাকান। এই দুইটার সাথে সম্পর্ক। এই দুইটা কার কার সাথে সম্পর্ক? এখানে বান্দরবন, তারপরে কক্সবাজার, আর হইলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি এই জেলা, এটা হলো এমন একটা জেলা, রাঙ্গামাটি, এই জেলাটা আসলে ভারতের সাথেও রয়েছে,
মিয়ানমারের সাথেও রয়েছে, ভারতের সাথেও রয়েছে, মিয়ানমারের সাথেও রয়েছে। মানে দুই দেশকেই রাঙ্গিয়ে দিয়েছে। আমরা সহজে মনে রাখতে পারি যে রাঙ্গামাটি এমন একটা জেলা যেটা দুই জেলার সাথে কি রয়েছে, আমাদের কমন রয়েছে। দুইটা জেলাকে কি করেছে, রাঙ্গিয়ে দিয়েছে। ধরে নেন রাঙ্গামাটি ইকুয়াল হইল কে, সাদিয়া, যে রাকিবকেও খুশি করছে, সাকিবকেও খুশি করছে। এরকম হইলো ব্যাপার, রাঙ্গামাটি দুই দেশকে রাঙ্গিয়ে দিয়েছে। আপনার কাছে মানচিত্র অবশ্যই অবশ্যই থাকতে হবে। মানচিত্র এখানে সুন্দর করে দেখতে পারবেন, এই যে রাঙ্গামাটি, এখানে আমাদের মিজোরাম অর্থাৎ ভারত রয়েছে, এই যে আমাদের চীন রাজ্য অর্থাৎ মায়ানমার, এই যে এইটুকু অংশ, এটা কিন্তু এই যে এইটুকু, আশা করি দেখতে পারতেছেন, এই যে এইটুকু রয়েছে, এটার সাথে কিন্তু মিল রয়েছে। তার মানে দুইটা দেশকেই রাঙ্গিয়ে দিয়েছে। তো আমরা মিয়ানমারের দেখলাম, ভারতের দেখলাম, এখন একটু আমরা বাংলাদেশের দেখি যে বাংলাদেশের কয়টা জেলা আসলে মিয়ানমার এবং ভারতের সাথে সম্পর্ক। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে কয়টা সীমান্ত জেলা রয়েছে বাংলাদেশের? এখন বাংলাদেশের কথা বলতেছি। 32টি। কোশ্চেনটা মেবি বোঝেন নাই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 3টি। 30টি ভারতের সাথে এখানে সম্পর্ক। 3টি মনে হয়, আল্লাহ, 30টি। বাংলাদেশ আর হইল ভারত, মোট আমাদের সীমান্ত জেলা কয়টা? 30টা। আর মিয়ানমারের সাথে মোট কয়টা? 3টা। এই যে 1 2 3, তাহলে যোগ 3 ইকুয়াল কত আমাদের? কত হবে ইকুয়াল? ভাই 33 হওয়ার কথা কিন্তু 32 হবে। হ্যাঁ, ইকুয়াল টু 32। কারণ এখানে রাঙ্গামাটি উভয়ের সাথে সম্পর্ক রয়েছে। রাঙ্গামাটি তাহলে উভয়ের সাথে সম্পর্ক রয়েছে। তার মানে আমাদের মোট 32টা যে সীমান্ত জেলা, তার মধ্যে 30টা জেলার সাথে কার সম্পর্ক রয়েছে? ভারতের সম্পর্ক রয়েছে। 30টার সাথে ভারতের সম্পর্ক রয়েছে। তাহলে দুইটা কোন জেলা যেটার সাথে ভারতের সম্পর্ক নাই? এই যে আমাদের বান্দরবন আর কক্সবাজার। তাহলে প্রশ্ন কিন্তু এরকম করে আসতে পারে যে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলার কোনটার সম্পর্ক নাই? এটা কি আমাদের বান্দরবন, বান্দরবন, আর একটা হলো আমাদের কক্সবাজার। কক্সবাজার, এই দুইটা জেলার সাথে আমাদের কার সম্পর্ক নাই? ভারতের সম্পর্ক নাই। আমরা কিন্তু ভারতের সাথে অনেকগুলা এখানে ইনফরমেশন বের করলাম। আমি যদি আবার একটু রিপিট করি, দেখেন আমরা প্রথমে বিভাগের বের করছিলাম বরিশাল, বরিশাল, এবং আমাদের এটা কোন বিভাগ রয়েছিল এখানে? ঢাকা। এটা কিন্তু পুরোটার সাথেই, যাদের সাথে কোনো সীমান্ত জেলার সম্পর্ক নাই, এই দুইটা বিভাগের সাথে কোনো সীমান্তের সম্পর্ক নাই। ভারতের সাথে দুইটারই রয়েছে, ময়মনসিংহ আর একটা হলো আমাদের কি, সিলেট। এগুলো সবার সাথেই সম্পর্ক রয়েছে। তারপরে আমরা দেখলাম রাঙ্গামাটি, এই বেড়া দুইটা দেশকে রাঙ্গিয়ে দিয়েছে। কাদেরকে রাঙ্গিয়ে দিয়েছে? ভারতকেও রাঙ্গিয়ে দিয়েছে, আবার মিয়ানমারকেও রাঙ্গিয়ে দিয়েছে। এই যে মিয়ানমার, ভারত আর মিয়ানমার দুই দেশকে রাঙ্গিয়ে দিয়েছে, এই জন্য এটা হইলো কমন। তো মোট জেলা আমরা দেখলাম ভারতের সাথে সীমান্ত হইলো 30, আর মিয়ানমারের সাথে হইলো 3, হওয়ার কথা 33 ছিল, বাট 32 হবে, কারণ এখানে রাঙ্গামাটি কমন। তো আর দুইটা যে জেলা রয়েছে, এই দুইটা জেলার সাথে কার সম্পর্ক নাই? ভারতের সম্পর্ক নাই, মানে সীমান্ত সম্পর্ক নাই। সেই দুইটা জেলার নাম কি? সেই দুইটা জেলার নাম হইলো এখানে বান্দরবন আর হইলো কক্সবাজার। আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে। তো আমরা আরেকটা বিষয় দেখবো এখানে, আমাদের বাংলাদেশের চারদিকে কি কি আছে, কোন কোন দেশ, সবকিছু আমাদের দেখা শেষ। এখন আমরা দেখবো বাংলাদেশের ভিতরের কাহিনীটা। এটা হইলো আমাদের এই যে কৌণিক শীর্ষ, এটা আমরা দেখবো, চলেন। এক সেকেন্ড। আচ্ছা, কৌণিক শীর্ষ, বাংলাদেশের কৌণিক শীর্ষ দেখবো। সো আমি কোশ্চেন করবো, আপনারা উত্তর দেবেন। আমি প্রথমে লিখি, চলেন। কৌণিক শীর্ষ, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। আচ্ছা, এটা কেউ একজন বলেন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? আপনার কাছে যদি এখন মানচিত্র থাকে, মানচিত্রটা নিয়ে ভাই পঞ্চগড় না? পঞ্চগড় ঠাকুরগাঁও। না না, পঞ্চগড় মেবি। একবার বলেন যে কোনটা। আচ্ছা, এটা বের করার জন্য আপনি কি করবেন জানেন? আপনার ভাই কাছে যে পঞ্চগড়। মানচিত্রটা আছে, মানচিত্রটা নেবেন, আশা করি চার কোণা হবে। মানচিত্র নেওয়ার পর একটা স্কেল নেবেন, বড় দেখে একটা স্কেল নেবেন। স্কেল নিয়ে ধরবেন এইদিকে, এরকম করে ধরবেন যে কোন অংশটা আপনি দেখতে পারতেছেন যে একেবারে সর্ব উত্তরে রয়েছে। নিচের দিকে আবার ধরবেন যে কোন অংশটা একেবারে দক্ষিণে রয়েছে। ঠিক একই রকম ভাবে পশ্চিমে এবং পূর্বে এরকম করে ধরবেন, তাহলে আপনি সহজেই এখান থেকে বের করতে পারবেন। তো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হইলো, আমি যদি এরকম করে টানি, দেখেন এখানে আমরা কি পাচ্ছি? পঞ্চগড়কে পাচ্ছি। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কি নাম? পঞ্চগড়।
পঞ্চগড়কে আমরা পাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। তো এই পঞ্চগড় জেলা যেহেতু বাংলাদেশের সর্ব উত্তরের, তার মানে পঞ্চগড়েরই কোনো একটা উপজেলা হবে কি বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা। সর্ব উত্তরের উপজেলা, সেই জেলাটার নাম কি বলেন? তেঁতুলিয়া। হ্যাঁ, তেতুলিয়া। গুড। তেতুলিয়া। তেতুলিয়া আমরা একটু আলোচনা করবো একটার সাথে, আমরা একটু নিচে যাই, ওটার আরো একটু আলোচনা আছে, আমরা দেখবো। তো আমরা দেখি উপরে উত্তর, তাহলে কি নিচে দক্ষিণ। তাহলে দক্ষিণে আমাদের সবচাইতে দক্ষিণের জেলা কোনটা, মানে সর্বদক্ষিণের জেলা কোনটা, কি দেখতে পারতেছেন এখানে আমাদের সর্বদক্ষিণের জেলা, একটু খেয়াল করেন, মানচিত্র নিয়ে বসেন। আচ্ছা, কক্সবাজার। এই যে আমাদের কক্সবাজার। তাহলে আমরা দেখলাম এখানে সর্ব উত্তরের হইলো পঞ্চগড়, আর সর্ব দক্ষিণের হইলো আমাদের কি কক্সবাজার। তাহলে কক্সবাজার জেলারই কোনো একটা উপজেলা কি হবে, সর্ব দক্ষিণের উপজেলা হবে, সেটার নাম কি? তেতুলিয়ার সাথে, যেটা আমরা সব সময় উচ্চারণ করে থাকি এবং কথায় কথায় বলি এবং টেকনাফ। হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া। আমার এক আঙ্কেল বলতো যে, মানে অনেক ছোটতে, আমার এখনো কথাটা মনে আছে, বাট আমি ওরকম করে তখন বুঝি নাই। বলছে যে টেকনাফ থেকে তেতুলিয়া এমন কোনো জায়গায় নাই যেখানে আমি বিজনেস করি নাই, এরকম একটা কথা বলছে। আমি বললাম যে আচ্ছা, পুরো বাংলাদেশের কথা না বলে টেকনাফ থেকে তেতুলিয়া কিসের জন্য বললো? তারপরে যখন আমি দেখলাম যে এই যে সর্ব দক্ষিণ এবং সর্ব উত্তর, অর্থাৎ তিনি এই তেতুলিয়া থেকে টেকনাফ দ্বারা, অর্থাৎ এই উত্তর থেকে দক্ষিণ দ্বারা পুরো বাংলাদেশকে অ্যাকচুয়ালি বোঝাইছে। তো কথার ক্ষেত্রে এরকম করে অনেকে ইউজ করে যে টেকনাফ থেকে তেতুলিয়া এই করব সেই করব, অনেক কিছু এরকম ব্যাপার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা একটু আবার উত্তরের দিকে যাই। তো উত্তরের উপজেলা পাইলে আমরা কি তেতুলিয়া। এখন যদি কোশ্চেন করে এরকম কোনো কিছুই করলো না, জেলা, জেলাবাদ, উপজেলাবাদ, উপজেলাবাদ, এখন বলতেছে যে সর্ব উত্তরের স্থান, স্থান বলতে পারে বা ইউনিয়ন বলতে পারে, একটা ইউনিয়ন নাই শুধু, ওই নামে ইউনিয়ন নাই। আচ্ছা, যদি বলে সর্ব উত্তরের স্থান, এখন কোনটা হবে? আচ্ছা আমি আপনাদেরকে, আচ্ছা আমি নিজেই বলেছি, থাক। এটা হলো, বেশি জিজ্ঞাসা করলে পরে আর ক্লাসই করবেন না যে ভাই এত জিজ্ঞাসা করে কিসের জন্য। বাংলা বান্দা বা জায়গির জোত, জায়গির জোত, এইটাই হলো এরকম জায়গার নাম। তো দেখেন এই বাংলা বান্দা এটা হলো ইউনিয়ন, বাংলা বান্দা এটা হলো আমাদের ইউনিয়ন। তো যদি কখনো উল্লেখ করে প্রশ্নই করে যে ইউনিয়নের কথা, আপনি মনে করছেন আমি তো সর্বস্থান পড়ছি হয়তো বা ইউনিয়ন, এটা না, কিন্তু বাংলা বান্দা কিন্তু ইউনিয়ন, বাংলা বান্দা হইলো ইউনিয়ন। তাহলে আমরা দেখলাম এখানে বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা সেটা হলো পঞ্চগড়। যেহেতু পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, তার মানে এই পঞ্চগড়ের মধ্যে কোনো একটা উপজেলা হইতে হবে যেটা সর্ব উত্তরের। সেটা হবে কি, সেটা হইলো আমাদের তেতুলিয়া, সেটা হলো তেতুলিয়া। তাহলে তেতুলিয়ারই কোনো একটা ইউনিয়ন বা স্থান হবে কি আমাদের সর্ব উত্তরের স্থান, সেটার নাম কি? সেটার নাম হইলো বাংলা বান্দা, বাংলা বান্দা ইউনিয়ন। আর জায়গর জোত হইলো স্থান, জায়গির জোত, এটা হইলো আমাদের কি স্থান। আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু আমরা উত্তর শেষ করার পর দক্ষিণে আসছিলাম, তো দক্ষিণটা একটু দেখি আমরা। দক্ষিণে হইলো আমাদের কি কক্সবাজার। কক্সবাজার, এখানে আমরা জেলা পাইলাম কি টেকনাফ। আমরা উদাহরণ দিয়েছিলাম কি টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ। আচ্ছা, টেকনাফ। তো এই টেকনাফ এই উপজেলার সর্ব দক্ষিণের যে স্থান যেটা হবে, বা যদি আমরা ইউনিয়ন বলি, সেটা আমরা বলবো হইলো সেন্ট মার্টিন। এই যে এইদিকে অবস্থান করতেছে, কক্সবাজার থেকে একটু সরে আসে, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। আমি যখন বলবো আমার বলার সাথে সাথে লিখে নিন, তাহলে হয়ে যাবে। তো আমরা কি পাইলাম এখানে, বাংলাদেশের দক্ষিণের সর্বদক্ষিণের জেলার নাম হলো কক্সবাজার, উপজেলার নাম হইলো কি টেকনাফ, এবং আমরা সর্বদক্ষিণের স্থান বা ইউনিয়ন খুঁজে পাইলাম কি টেকনাফ, টেকনাফ খুঁজে পেলাম। যদি কখনো টেকনাফ না থেকে সিরাদ্বীপ থাকে, তখন সিরাদ্বীপকে দাগাই দেবেন, সিরাদ্বীপকে দাগাই দেবেন। আর সেন্ট মার্টিন যেটা আর কি, সেন্ট মার্টিন কিন্তু ইউনিয়ন, এটা একটা ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা এখানে যে দুইটা পাইলাম, বাংলা বান্দা তারপর সেন্ট মার্টিন, এই দুইটাই আমাদের কি ইউনিয়ন পরিষদ, এইটাই হইলো ইউপি, এই দুইটাই হলো আমাদের ইউপি। তাহলে আমাদের উত্তরও শেষ, দক্ষিণও শেষ। আমি আরেকবার রিপিট করতেছি যে আপনি কিভাবে এটা বের করবেন। আপনার বের করার রুলস হইলো কি মানচিত্র নিয়ে বসবেন। আমার এই ক্লাসটা শেষ করার পর এখানে কিন্তু কোনো কিছু নাই, স্লাইডে কোনো কিছু হবে না, একটা মাত্র স্লাইড। আপনি কি করবেন এখন, আপনার মানচিত্র নিয়ে বসবেন। অবশ্যই কিন্তু মানচিত্র থাকতে হবে, যদি না থাকে তাহলে বইতে বের করবেন। বই বের করে সবগুলো খুঁজে খুঁজে বের করবেন, কোথায় পশ্চিমবঙ্গ কোন পর্যন্ত রয়েছে। আমরা জাস্ট পশ্চিমবঙ্গ চলে পশ্চিমের দিকে চলে যায়, না এটা উত্তরেও রয়েছে, উত্তরে আরো রয়েছে আসাম, এই আসামটা আবার পূর্বেও রয়েছে, এই যে সিলেটের এইদিকে রয়েছে,
আবার এই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এটা বাংলার পূর্বাংশ, যেটা হরিকেল জনিপথ নামে পরিচিত। তো আপনি যখন একটা পড়বেন তার সাথে যখন আরো কিছু মিলিয়ে মিলিয়ে পড়বেন তখন কিন্তু সহজেই সেটা মনে রাখতে পারবেন। তারপর এখানে ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, তারপর চীন রাজ্য, রাখাইন রাজ্য, এই সুন্দরগুলো সব করে বের করবেন। তারপর স্কেল নিয়ে বসবেন, উপরের দিকে ধরবেন একবারে উত্তরের, যে আমি উপরে স্কেল দিয়ে ধরলাম আমি কোন অংশটা পাচ্ছি। এখানে আমি এখানে কি পাচ্ছি? পঞ্চগড় পাচ্ছি। হয়তোবা জাস্ট জেলা সম্পর্কে দেওয়া থাকবে মানচিত্রের মধ্যে, তারপরে আপনি উপজেলাটা বই থেকে পড়ে নেবেন বা আমি যেগুলো লিখে দিলাম সেগুলো নোট করে নেবেন। তারপরে একেবারে নিচে চলে আসবেন, নিচে একটা ধরবেন, স্কেল ধরবেন, আপনি দেখতে পারবেন এখানে কক্সবাজার, একবারে সর্বদক্ষিণের জেলা আমাদের কি কক্সবাজার। তো আমাদের উত্তর দক্ষিণ শেষ, এখন একটু আমরা পূর্ব পশ্চিম দেখবো। তো দেখেন, আমি যদি পূর্বের দিকে এদিকে ম্যাপ টানি, এটা আসবে, এটা আসবে না, এটা একটু মানচিত্র আরো একটু সরে, এই যে বান্দরবন যেটা আছে আমাদের বাংলাদেশের সর্বপূর্বের যে জেলা, পূর্বের জেলা, এটা কি হবে আমাদের? বান্দরবন। এটা আমাদের কি হবে? বান্দরবন। এটা আমাদের বাংলাদেশের সর্বপূর্বের জেলা, জেলার নামটা কি? বান্দরবন। অবশ্যই বান্দরবনেরই কোনো একটা উপজেলা কি হবে আমাদের এই সর্ব উত্তরের উপজেলা হবে। তাহলে সর্বপূর্বের উপজেলা, উপজেলাকে যদি ধরি আমরা উপজেলা, সেটা হলো আমাদের থানচি। যদি মানচিত্রের মধ্যে খুঁজে পান তাহলে হয়ে গেল, না হলে আপনি আলাদা করে একটু গুগল সার্চ করবেন যে বান্দরবন জেলা মানচিত্র, আপনি তখন এই থানচিকে খুঁজে পাবেন। এই থানচির একটা জায়গা যেটা আরো পূর্বে অবস্থান করতেছে, সেই জায়গাটার নাম কি? আখাইন ঠং। আখাইন ঠং, আখাইন ঠং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই আখাইন ঠং এটা জাস্ট জায়গা, এটা আমাদের ইউনিয়ন পরিষদ না। তাহলে এখানে জিজ্ঞাসা করবে যে সর্বপূর্বের জায়গা কোনটি বা স্থান কোনটি? আখাইন ঠং। দেখেন, আমি এখন একটা আপনাদের প্রশ্ন করি। প্রশ্নটা এরকম যে বাংলাদেশের সর্ব উত্তরে নিচের কোনটি অবস্থিত? ওখানে রয়েছে পঞ্চগড় রয়েছে, তারপরে তেতুলিয়া রয়েছে, তারপর বাংলা বান্দা রয়েছে, এই তিনটা অপশন রয়েছে ওখানে। আপনি কোনটাকে দাগাবেন? আমি যদি বলি এখানে, দেখেন, পঞ্চগড়, ভাই বাংলা তেতুলিয়া, বান্দা। বাংলা বান্দা। দেখেন, প্রশ্নর দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। এখানে বলতে সর্ব উত্তরের, জেলার কথা বলে নাই, উপজেলার কথা বলে নাই, এগুলো উল্লেখ করে নাই। উত্তরের বলছে সর্ব উত্তর, তার মানে ভাই বাংলা বান্ধা হবে। একবারে সবচেয়ে স্পেসিফিক যেটা, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। এদিকে একটু ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন। কিন্তু আপনি উত্তর দেখে পঞ্চগড়কে দাগায় দিলেন তাহলে কিন্তু হবে না। এই যে পঞ্চগড়, এটার কিন্তু আরেকটা নাম রয়েছে আমাদের, সেটা হইলো হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা, হিমালয়ের কন্যা। আমাদের পঞ্চগড় যে জেলা, সেটাকে বলা হয় কি? হিমালয়ের কন্যা। এখান থেকে হিমালয়ের যে সর্বোচ্চ শৃঙ্গ যেটা আর কি, আপনারা মেবি জানেন, পাহাড় যেটা, পাহাড়ের চাইতে একটু উঁচু যেটা, সেটাকে বলা হয় কি? পর্বত। পর্বতের চাইতে আরেকটু উঁচু যেটা, সেটাকে বলা হয় কি? আমাদের শৃঙ্গ বলা হয়। তো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে শৃঙ্গটা রয়েছে, সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। তো এই জন্য স্পেশালি পঞ্চগড়কে কি বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয়। আর একটা দেশ আছে, সেই দেশকে হিমালয়ের কন্যা বলা হয়, সেই দেশের নাম কি? কি একজন বলি তো? নেপাল। হ্যাঁ, গুড, নেপাল। তো আপনি যখন একটা বিষয় পড়বেন, সেটার সাথে আরো যে বিষয়গুলো রয়েছে এটা মিল রেখে একটু পড়ে নেবেন। নেপাল, দেশের নামের কথা আসলে হবে নেপাল, আর যখন জেলার কথা উল্লেখ করে বলবে তখন আমরা কাকে দাগাবো? পঞ্চগড়কে দাগাবো। হঠাৎ করে প্রশ্ন আসলে যে নিচের কোন দেশটিকে বলা হয় যে হিমালয়ের কন্যা, ওখানে কি দেওয়া রয়েছে? পঞ্চগড় দেওয়া রয়েছে। পঞ্চগড় দেখে আপনি দাগাই ফেলেন, এটা কিন্তু হবে না। তারপরে পটুয়াখালী যেটা, সেটাকে সাগর কন্যা বলা হয়। এরকম যে নামগুলো রয়েছে এগুলো মুখস্থ, আপনারা বই থেকে প্লিজ এগুলো পড়ে নেবেন, এগুলো আগাই রাখবেন। ইতিহাস যেগুলো আছে বোঝানোর মতো, সেগুলো আমি পড়াই দেবো। বাট বিভিন্ন অঞ্চলের যে আগের নাম, অর্থাৎ পূর্ব নাম যেটা, বা আরেক নাম যেটা, যে নামে তারা পরিচিত, ভৌগোলিক যে নামগুলো, এই নামগুলো একটু ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন। একবারে মুখস্থ এরকম করতে হবে না, একটু ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবেন। যেমন পঞ্চগড়ের সাথে কিন্তু আমাদের হিমালয় সম্পর্ক রয়েছে। তারপরে এখানে পটুয়াখালীর সাথে আমাদের ইয়ে রয়েছে, নামটা মনে পড়ে গেলাম আর কি, সাগর যেটা রয়েছে। এই যে সম্পর্ক রয়েছে, এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে নেবেন, বারবার পড়লে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের এই যে পশ্চিমের দিক। পশ্চিমের দিকে যদি আমরা টানি, এখানে সবচেয়ে যে আমরা ইয়েটা জেলা পাবো, সর্বপশ্চিমের জেলা বাংলাদেশের আচ্ছা, কুয়াকাটা, মনে ভুলে গেছিলাম, কুয়াকাটা, পটুয়াখালীর কুয়াকাটা। সর্বপশ্চিমের যে জেলা, পশ্চিমের জেলা, এটাকে বলা হবে কি? চাঁপাই নবাবগঞ্জ। ঠিক একই এরকম করে আবার এইদিকে এরকম করে একটা স্কেল ধরবেন, তো আপনি বের করবেন কি? এখানে চাঁপাই নবাবগঞ্জ পাবেন। চাঁপাই নবাবগঞ্জ এখান থেকে পাবেন। তো চাঁপাই নবাবগঞ্জেরই কোনো একটা উপজেলাকে কি হইতে হবে? আমাদের সর্বপশ্চিমের উপজেলা হবে। সেই উপজেলার নামটা কি হবে? কেউ একজন বলি তো? শিবগঞ্জ। শিবগঞ্জ।
শিবগঞ্জ, এই তো আপনারা পারতেছেন এখন। আর সর্বপশ্চিমের যে স্থান যেটা সেটা হবে কি? কেউ একজন বলি। আচ্ছা, এটা আপনাদের পড়া। তাহলে আমি এখানে কি দেখালাম? সর্বপশ্চিমের যে জেলা সেটা হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আর সর্বপশ্চিমের যে উপজেলা, আপনারা তো বারবার পড়েছেন এগুলো, তাও যদি মনে করতে না পারেন, উপজেলা যেটা সেটা হলো আমাদের কি? শিবগঞ্জ পাইলাম এখানে। মোনাকোষা সম্ভবত। হ্যাঁ, স্থানটা মোনাকোষা। এই নামটা একটু ঝামেলা আছে, আমি যখন গুগলে সার্চ করলাম আর কি, ইউনিয়ন পরিষদ, এই যে মোনা কষা এরকম করে দিল, বাট আমাদের বইতে দেওয়া আছে এই যে কষা এরকম করে। অনেক জায়গায় আবার মন কষা দেওয়া আছে, তো বানান একটু খেয়াল রাখবেন, দেখে দাগাবেন। মেবি আশা করি ঝামেলা করবে না, নামের ক্ষেত্রে আমার একটা ঝামেলা না। আর এটা যদি একবার ডিরেক্ট দেওয়া থাকে তাহলে দাগাইন। এই নামে একটা ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ রয়েছে। আচ্ছা, আমি আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো সবগুলো মুখস্থ করবেন। কালকে ক্লাস যখন নেওয়া হবে তখন আমি 5 মিনিট আগে এগুলোর উপর জিজ্ঞাসা করবো আপনাদের, তারপরে আমি নেক্সট ক্লাসে চলে যাব। বুঝতে পারছেন? এই পড়াটা আপনারা রেডি করে ফেলবেন। আচ্ছা, তো আমাদের অবস্থান শেষ, বাংলাদেশের অবস্থান কোথায়? আয়তন শেষ, সীমানা শেষ, কৌণিক শীর্ষ শেষ, আর একটা যে ছিটমহল, আমরা এখন সেটা পড়বো। চলেন, ছিটমহল বা এনক্লেভ। ছিটমহল। আচ্ছা, ছিটমহলের যে একেবারে যে সংজ্ঞাটা আর কি, সেটা আমরা না দিয়ে আমরা চলেন একটু দেখি। এই যে ধরেন এটা একটা দেশ, আচ্ছা আমার দেশ সুন্দর এরকম, এটা হইলো কি রাকিবস ল্যান্ড, আর এটা হইলো সাদিয়াস ল্যান্ড। দুইজনের মধ্যে আগে অনেক ভালো সম্পর্ক ছিল, মোটামুটি ভালো সম্পর্ক ছিল, আমরা একসাথেই ছিলাম, বাট হঠাৎ করে কি হয়ে যায়, আমাদের 1947 সালে ব্রেকআপ। 1947 আমরা কি করলাম? সিদ্ধান্ত নিলাম যে না, আমরা আর তোমার সাথে থাকবো না, ব্রেকআপ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই দেশে, এটা কাছাকাছি ছিল মনে করেন, এই দেশের কিছু অংশ, এই যে কিছু অংশ এগুলো আবার কি আছে, আমার নামে দলিল করা। এগুলো কার নামে দলিল করা? রাকিবের নামে দলিল করা। আমি আবার কিছু অংশ এখানে মনে করেন সাদিয়াকে দিছিলাম। এই যে সাদিয়া, এগুলো হইলো কার? এগুলো হইলো সাদিয়ার। তো আমাদের যখন ব্রেকআপ হয়ে গেছে তখন কি হবে? তখন এই অংশগুলোর মানুষ, এরা ভাবছে যে ব্রেকআপ যেহেতু হয়েছে প্যাচআপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, বাট আমরা আর প্যাচআপ করি নাই। তো কি হয়েছে তারপর দেখেন, এই অঞ্চলগুলোর মানুষ ভাবছিল যে তারা ব্রেকআপের পর প্যাচআপ করে নেবে, কিন্তু আমরা আর প্যাচআপ করি নাই, আমাদের দুইটা দেশ একেবারে স্বাধীন হয়ে গেছে। তো তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা, আমাদের ভুলের কারণে এই যে অঞ্চলগুলো রয়েছে এদেরকে আমরা কিসের জন্য কষ্ট দিব? এদেরকে কষ্ট দেওয়া আমাদের উচিত না। সেই জন্য আমি আর সাদিয়া কি করলাম, আমরা একটা কি করলাম, চুক্তি করলাম যে আমরা কি করব, এই ছিটমহলটা বিনিময় করব। অর্থাৎ আমার অংশে যেগুলো রয়েছে, সাদিয়া তুমি কি করবা, আমাকে দলিল করে দেবা, তোমার অংশে যেগুলো রয়েছে আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে দলিল করে দেবো এগুলো। তারপরে আমরা কি করলাম, ছিটমহলটা বিনিময় করে দিলাম। বিনিময় করে দেওয়ার পর এই পুরোটা অংশ হয়ে গেল কার? সাদিয়াস ল্যান্ড, এটা হলো রাকিবস ল্যান্ড। আর আমরা এর আগে আরেকটা জিনিস করছিলাম, সেটা হলো এই দেশের কিছু মানুষ, এই দেশের কিছু আত্মীয় রয়েছে, তাদের কাছে যাওয়ার জন্য তারা একটু আবদার করতে চাচ্ছিল। তো বললাম যে আচ্ছা, তোমাদেরকে আমি রাস্তা দিলাম যে তোমরা এখান থেকে যাও, আত্মীয় স্বজনের বাড়ি যাও বা নিজেদের বিজনেস করো, যেটাই করো সমস্যা নাই। এই যে রাস্তা যেটা আমি দিলাম, এই রাস্তাটা হইলো কি ভাই? করিডোর। এই রাস্তাটা হইলো কি? করিডোর। তো আসেন, চলেন, সাদিয়া রাকিব এখন বাদ, এখন আমরা বাংলাদেশের বিষয়টা দেখব। ছিটমহল কাকে বলেন? আমি লিখতে গেলে অনেক সময় যাবে, আমি এমনিতে বলতেছি। কোনো একটা দেশের ভূখণ্ড অন্য আরেকটা দেশের যে সীমানা রয়েছে, একবার সরকারি যে সীমানা রয়েছে তার মধ্যে অবস্থান করতেছে এমন যে অঞ্চল, সেগুলোকে আমরা কি বলতেছি? ছিটমহল বলতেছি। অর্থাৎ বাংলাদেশের কিছু অঞ্চল ভারতীয় ভূখণ্ড দ্বারা আবৃত, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো হইলো ছিটমহল। তো ছিটমহলের আচ্ছা ভাই, একটা উদ্ভব কোশ্চেন। কখন হয়েছে? জি জি, কোনো সমস্যা? জি ভাই, একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। যে বাংলাদেশের যে কিছু অঞ্চল তো আপনার ভারতের মধ্যে ছিল না, আগে তো রাস্তা ছিল না এটার। বুঝি এখন না, আরেকবার। মানে মানে ভাই, বাংলাদেশের যে কিছু ছিটমহল জেলা ভারতে ছিল এগুলো, হুম হুম। সেখানে তো রাস্তা ছিল না। এখন পরে তো করিডোর বানায় ওটা রাস্তাটা দেওয়া হয়েছিল, কিন্তু আচ্ছা, আমার তখন কি ক্লাসটা করো, রাস্তাটা ছিল না? পুরোটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও আমি বুঝাই। এই যে দেখো ছিটমহল, ছিটমহল আসলে কখন উদ্ভব হয়েছে? আমরা যদি কমন সেন্সে মানে চিন্তা করি একটু, তা আমরা কি পাবো? যখন আমাদের দেশটা বিভক্ত হয়েছে তখনই এটার উদ্ভব হয়ে যায়। আমাদের দেশটা বিভক্ত হয়েছে কবে? 1947 সালের র্যাডক্লিফ রেখার মাধ্যমে। র্যাডক্লিফ র্যাডক্লিফ রেখা, এই ব্যাপার আসলে আমাদের অনেক বড় একটা ঝামেলা ক্রিয়েট করে যায়। সে দেখে নাই ভালোভাবে যে কোন অঞ্চলের মালিক কোন দেশ, এটা না দেখে জাস্ট নিজের মতো করে একটা মানচিত্র দিয়ে তিনি কি করে যায়,
আমাদের অঞ্চলটাকে বিভক্ত করে দিয়ে যায়। এখানে কিন্তু আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো বাংলার মানচিত্র। যেটা বাংলার যে মানচিত্র, এটার সাথে কিন্তু র্যাডক্লিফের সম্পর্ক নাই। বাংলার যে মানচিত্র, এটার সাথে সম্পর্ক হলো কার? ভূগোলবিদ জেমস রেনেল। জেমস রেনেল, জেমস রেনেলকে দায়িত্ব দিয়েছিল কে? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ যখন 1765 সালে বাংলা, বিহার, উড়িষ্যার কি করে দেওয়ানি লাভ করে, দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা। এই দেওয়ানি লাভ করার পর তিনি কি করে, তার ভূগোলবিদ যে ছিল রেনেল, তাকে বলে যে তুমি অংশের একটা ম্যাপ করো, তাহলে আমি সহজেই বুঝতে পারবো অঞ্চলটা কত বড় এবং কিভাবে আমি কর এখান থেকে আদায় করতে পারবো। তো এই বিষয়টা একটা দায়িত্ব দেওয়া হয়। এটা হলো আমাদের বাংলার মানচিত্র, যেটা আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে থাকেন যে অখণ্ড বাংলা হিসেবে দেখা হয় বা অবিভক্ত বাংলার মানচিত্র, ওটাই হলো জেমস রেনেলের। তো এই মানচিত্র ঠিক আছে, বাট রেখা যেটা, এই র্যাডক্লিফ রেখার মাধ্যমে কি করা হয়, আমাদের দেশটাকে বিভক্ত করা হয়, যার কারণে আমাদের অনেকগুলো ছিটমহল তৈরি হয়। এই ছিটমহল গুলো বেশিরভাগ তৈরি হয়েছিল কোথায়? আমাদের এই উত্তরের অঞ্চলে, অর্থাৎ উত্তরের যে 4টা জেলা রয়েছে সেখানে। যেটা আমরা সহজেই মনে রাখতে পারি, লাল, নীল, পঞ্চকুড়ি। লাল, নীল, পঞ্চকুড়ি। লালতে কি? লালমনিরহাট, লালমনিরহাট। তারপরে আমরা পাচ্ছি নীল, নীলতে হইলো নীলফামারী। তারপরে আমরা পঞ্চতে পাচ্ছি হলো পঞ্চগড়, আর একটা কুড়িতে আমরা কি পাচ্ছি? কুড়িগ্রাম। এই 4টা জেলাতেই কিন্তু আমাদের সবগুলো ছিটমহল ছিল, মানে এই মানে উপরের অংশে। তো আমরা দেখি, চলেন আমরা এখনই ডিটেলস ওর মধ্যে যাব না, আমরা এই বিষয়টা নিয়ে আসলে কি কি করছিলাম। তো এই ছিটমহল গুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে না, এগুলো জনগণের তো অনেক বেশি দুর্ভোগ হচ্ছে। আর জনগণ সেই সময় ভাবছিল যে দেশটা ভাগ হয়েছে, হয়তোবা দেশ আবার কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, এটা তারা ভাবছিল। কিন্তু পরবর্তীতে দেশটা আর যুক্ত হয় নাই, যার কারণে তারা আসলে এখানে ফেঁসে যায়। তো আমরা দেখি, চলেন। তো 47-এ আমাদের সমস্যা উদ্ভব, এটা একটু আপনি নোট করতে পারেন। সমস্যা উদ্ভব 47, এটা কিসের সমস্যা উদ্ভব? আমাদের ছিটমহল সমস্যা উদ্ভব। যেহেতু 47-এ উদ্ভব হয়েছে, তার মানে এটা কাজ করা শুরু হয়ে যাবে। তারপরে একটা চুক্তি হয়, নুন নেহেরু চুক্তি। ফিরোজ খান নুন আর জওহরলাল নেহেরু, নেহেরু, নুন নেহেরু চুক্তি হয়। এটা হয়েছে 1958 একটা চুক্তি হয়, যে আমাদের মধ্যে যে ছিটমহলটা আছে, এগুলো আমরা কিভাবে কি করব, এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হয়। বাট এই চুক্তিটা পরবর্তীতে বাস্তবায়ন হয় না। এমনিতেই বাংলাদেশের সেই সময় বিভিন্ন ধরনের সংগ্রাম চলতেছিল। পরবর্তীতে আমরা মুক্তি সংগ্রাম করলাম, আমরা তারপরে স্বাধীনতা অর্জন করলাম। এই যে ব্যাপারটা ছিল, নুন নেহেরু চুক্তি হয়েছে, এটা 1958-তে। পরবর্তীতে এসে মুজিব ইন্দিরা একটা চুক্তি হয়, মুজিব ইন্দিরা চুক্তি। ইন্দিরা চুক্তি এটা হয়েছে কবে? 16ই মে 1974। দেখেন, আমাদের ছিটমহল সমস্যার উদ্ভব হয়েছে কখন? ছিটমহল সমস্যার উদ্ভব হয়েছে হলো 1947 সালে। আর এই ছিটমহল সমস্যা নিয়ে একটা চুক্তি হয়, যেটা মুজিব ইন্দিরা চুক্তি বলা হয়, যেটার অনুযায়ী পরবর্তীতে আমাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। সেটা হয়েছে আমাদের 16ই মে 1974। এখানে কিন্তু একটা মিল রয়েছে, 47-কে উল্টা করলে কিন্তু কি হয়? 74 হয়। তার মানে সমস্যাটার উদ্ভব হয়েছে হইলো 47-এ, আর এটা নিয়ে বঙ্গবন্ধু কাজ করেছে কততে? 74-এ। তার পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়, যার কারণে পরবর্তীতে এগুলার বাস্তবায়ন করা হয় নাই। এ পর্যন্ত আমাদের ক্লিয়ার। তো দেখেন, এই 74-এ একটা কি করা হয়, তাদের মধ্যে একটা চুক্তি হলো। এই চুক্তিতে বলা হচ্ছে যে, এই চুক্তিতে চলে আসে 3 বিঘা করিডোরের কথা। 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোর। তারপরে হইলো দহগ্রাম, এটা আলাদা একটা স্বতন্ত্র ইয়ে আছে আর কি, ইউনিয়ন আছে এটার নামে, বাট গ্রামটা একসাথে। দহগ্রাম অঙ্গরপোতা, দহগ্রাম অঙ্গরপোতা। আচ্ছা, কেউ একজন বলেন তো দহগ্রাম অঙ্গরপোতা, না দেখে বলতে হবে, কে পারেন নাকি দেখি। দহগ্রাম অঙ্গরপোতা এটা আসলে কোন উপজেলায় অবস্থান করতেছে? জেলা না, উপজেলায়, এটা বলতে পারবেন? ভাই পাটগ্রাম উপজেলা না? হ্যাঁ, পাটগ্রাম। ভাগ্যিস আমি কিছু অ্যানাউন্স করি নাই, যে এত টাকা বিকাশ করবো, এত টাকা ইয়ে করবো, বেঁচে গেছি। আচ্ছা দেখেন, দহগ্রাম অঙ্গরপোতা, তারপর 3 বিঘা করিডোর, আর একটা হইলো আমাদের দক্ষিণ বেরুবাড়ি। এই কয়েকটা নিয়ে কাজ হবে আমাদের। বেরুবাড়ি, আচ্ছা দক্ষিণ বেরুবাড়ি। আমাদের আমাদের হইলো লালমনিরহাট, লালমনির লালমনিরহাটকে কিন্তু আগে কি বলা হইতো? ছিটমহল বেষ্টিত জেলা। এখানে মোট 59টা ছিটমহল ছিল।
59টা ছিটমহল ছিল এই লালমনিরহাটে। লালমনিরহাট জেলার তারপরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম অঙ্গরপোতা এই ছিটমহলটার অবস্থান কোথায়? ভারতে, যেখানে অনেক বেশি জনদুর্ভোগ হয়, আমরা যাইতে পারি না ভালোভাবে। যাইতে হলে আমাদের কি দরকার? 3 বিঘা করিডোর দরকার। 3 বিঘা করিডোর আসলে কি? 3 বিঘা করিডোর হইলো একটা জমি যেটার পরিমাণ কত? যেটার পরিমাণ হইলো 3 বিঘা, যেটার মালিক হইলো ভারত। তো আমরা আবদার করলাম ভারতের কাছে আমাদেরকে চিরস্থায়ী ভাবে 3 বিঘা করিডোরটা কি দেওয়া হোক? ইজারা দেওয়া হোক। তখন ভারত কি দাবি করে জানেন? আমাদের এই দক্ষিণ বেরুবাড়িকে দাবি করে। দক্ষিণ বেরুবাড়ি, যেটার অবস্থান ছিল হইলো পঞ্চগড়। যেটার অবস্থান কোথায়? পঞ্চগড়ে ছিল। এই দক্ষিণ বেরুবাড়ি আমরা হস্তান্তর করে দেই তাদের কাছে। এটা নিয়ে আমরা সংশোধন করি আমাদের সংবিধান, যেটা 1974 সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে আমরা এই বেরুবাড়িটা কি করে দেই? আমরা ভারতকে দিয়ে দেই। বাট ওই যে ভারত আমাদের বন্ধু, বাট কি করলো? তিনি তারপরে আর কোনো কথাই বলতেছিল না। 3 বিঘা করিডোর বলতেছে আমাদের সংবিধান সংশোধন করতে হবে, অনেক ঝামেলা আছে, এই সেই অনেক ব্যাপার নিয়ে ঝামেলা করতেছিল। পরবর্তীতে এটা নিয়ে আমাদের কাজ করা হয়। তো দেখেন এই কয়টা বিষয় এখান থেকে ক্লিয়ার করেন যে 3 বিঘা করিডোর যেটা, সেটাতে আমাদের যাইতে হবে কোথায়? দহগ্রাম অঙ্গরপোতা যে ছিটমহলটা রয়েছে ভারতে, সেটাতে যাইতে হবে। এটা কোন জেলার অন্তর্ভুক্ত? এটা হলো আমাদের এই যে লালমনিরহাট যেটা রয়েছে, লালমনিরহাট এই জেলার অন্তর্ভুক্ত। উপজেলাটার নাম কি? উপজেলার নাম হলো পাটগ্রাম। পাটগ্রাম। আর দহগ্রাম অঙ্গরপোতা গ্রাম, এই গ্রামের মধ্যে দহগ্রাম নামে কি রয়েছে, মানে দহগ্রাম এটা একটা স্বতন্ত্র নাম দিয়ে দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ এটা দেওয়া হয়েছে। তো আমরা 74 সালেই তাদেরকে দক্ষিণ বেরুবাড়ি, যেটা আমাদের পঞ্চগড়ে অবস্থান করতেছিল, সেটা আমরা তাদেরকে দিয়ে দেই। বাট তারা আমাদেরকে 3 বিঘা করিডোরটা দিতে চাচ্ছিল না, অনেক ঝামেলা করতেছিল একের পর এক। তারপর আমাদের দেশের মধ্যেও ঝামেলা চলতেছিল, সব মিলিয়ে একটা বাজে অবস্থা ছিল সেই সময়। তো তারপরে কি হয়েছে? তারপরে আমাদের দেখি আমরা এখন চলে আসবো 2011-তে। 2011 এগুলো নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। ক্ষমতায় এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভাবলেন আমার বাবা যে চুক্তিটা করে গেছে 16 মে 1974 মুজিব ইন্দিরা চুক্তি, আমি এখন এটা নিয়ে কি করব? কাজ করব। 2011 সালে স্ট্রিপ ম্যাপ বা সীমান্ত ম্যাপ তৈরি করা হয়। সীমান্ত ম্যাপ তৈরি করা হয়। এই সীমান্ত ম্যাপের মাধ্যমে দেখানো হয় যে কোন অংশ এবং কয়টা ছিটমহল কোন দেশের মধ্যে পড়তেছে। এখান থেকে আমরা জানতে পারি, এটা একটু ভালোভাবে বুঝবেন, এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল, বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল কয়টা ছিল? 111 নাকি 51? ভাই 51টি। বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল কয়টি ছিল? 61টি, 63টি। 111। আচ্ছা, আমি আজকে পড়াই, তারপরে কখনোই বলবেন না, জাস্ট এখন একটু মনে রাখেন। বাংলাদেশের মধ্যে ভারতের সীমান্ত ছিল কয়টা? 111টা। আর ভারতের মধ্যে বাংলাদেশের সীমান্ত ছিল কয়টা? বাংলাদেশের সীমান্ত ছিল হইলো 51টা। এটা আপনি কিভাবে মনে রাখবেন? সহজেই আমরা মনে রাখতে পারি যে কম দিয়ে বেশি পেয়েছি। আমরা কি করেছি? কম দিয়ে বেশি পেয়েছি। তার মানে 51টা ছিটমহল এটা কোথায় ছিল? 51টা ছিটমহল এই যে আমাদের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, যদিও তেমন একটা গুরুত্বপূর্ণ না, এমনি জেনে রাখেন, জলপাইগুড়ি আর কুচবিহারে ছিল। কুচবিহার, জলপাইগুড়ি আর কুচবিহার, এখানে 4টা, এখানে হইলো 47টা। এই মোট হইলো আমাদের কত? 51টা। এই 51টা ছিটমহল ছিল বাংলাদেশের, যেগুলো কার মধ্যে ছিল? ভারতের মধ্যে ছিল। এই 51টা ছিটমহল আমরা কি করেছি? ভারতকে দিয়ে দিয়েছি। পরে দিছি আমরা 2015 সালে দিয়েছি, এখন মনে রাখেন কি করেছি আমরা? এই 51টা ছিটমহল আমরা ভারতকে দিয়ে দিয়েছি। আর ভারতের যে ছিটমহল ছিল বাংলাদেশের মধ্যে, এই পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এই যে জেলা, আমি যদি দেখাই একটু, এটা একটু আমি মিশিয়ে দিলাম। আমরা কি পড়ছিলাম? লাল, নীল, পঞ্চ, কুড়ি। আমরা জানি যে এই লালমনিরহাটকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা, তার মানে এখানে সবচেয়ে বেশি ছিল। এখানে কয়টা ছিল? 59টা ছিল। নীলফামারীতে ছিল হইলো 4টা। পঞ্চগড় এখানে ছিল আমাদের কয়টা? 36টা। আর কুড়িগ্রামে ছিল আমাদের কয়টা? 12টা। এই সর্বমোট যোগ করে হয় কয়টা আমাদের? সর্বমোট যোগ করে হয় হইলো 111টা। এই 111টা ছিটমহল কার? এগুলো হলো ভারতের, যেগুলো বাংলাদেশে অবস্থান করতেছে। 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 31 আগস্ট রাত 12টার পর, অর্থাৎ 1 জুলাই, আচ্ছা সরি, জুলাইয়ের পরে তো আগস্ট, 31 জুলাই রাত 12টার পর, অর্থাৎ 1 আগস্ট 2015 সালে
2015 সালের কুড়িগ্রামের দশিয়াছড়া, যেটা এখন বিলুপ্ত, দশিয়াছড়া ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছিটমহল কি করা হয়, বিনিময় করা হয়। ছিটমহল বিনিময় করা হয়। এটা নিয়ে অনেক প্রশংসা করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আসলে অনেক ভালো একটা কাজ করছিল। এই যে কত লক্ষ মানুষের যে জনদুর্ভোগ যেটা উনি করছে, এটা অনেক ভালো একটা কাজ করছে তিনি। তো আমরা কি দেখলাম এখানে, 11 সালে যাবতীয় কার্যক্রম হইলো, তারপরে একের পর এক ছিটমহলে অনেক বেশি আলোচনা হচ্ছে, শেখ হাসিনার উপর চাপ চলে গেল, তুমি ভারতের সাথে যেমনি হোক এটা নিয়ে একটা কোলাবোরেশন করো। তো বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ছিল হইলো 51টা, আর বাংলাদেশের বাংলাদেশের ছিটমহল 51টা, এটা ভারতের মধ্যে ছিল। আর বাংলাদেশে এই 4টা জেলায় ছিটমহল ছিল ভারতের 111টা। তো বলা হইলো যার দেশে যে ছিটমহল গুলো রয়েছে সেগুলোর মালিকানা হবে সেই দেশ। তার মানে 111টা ছিটমহল আমরা পেয়ে গেলাম। আমরা দিলাম কয়টা, দিলাম হইলো 51টা, মোট হইলো 162। 51টা ছিটমহল আমরা তাদেরকে দিয়ে দিলাম এবং আমরা পেয়ে গেলাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেছে যে ব্যাপারটা, যে ভাইয়া তাহলে আমরা এখনো কিসের জন্য অঙ্গরপোতা দহগ্রাম ছিটমহলে যাই? ওটা তো বাংলাদেশের ছিল কিন্তু ভারতের ভূখণ্ডে, তাহলে ওটাকে আমরা দিয়ে দিব? এমন কিন্তু অ্যাকচুয়ালি না। দেখেন আমি আপনাদেরকে বলি, এটা অনেক অনেক বেশি একটা আলোচনার বিষয়, এটা আন্তর্জাতিক মহলেও আলোচনা হয়। আমাদের দহগ্রাম অঙ্গরপোতা, যেটা দহগ্রাম অঙ্গরপোতা, এটার সাথে সম্পর্ক ভাই 74-এ শেষ হয়ে গেছে। এটার সাথে সম্পর্ক 74-এ শেষ হয়ে গেছে। পরবর্তী যে ছিটমহল ছিল আমরা এগুলো নিয়ে কাজ করছি। তার মানে 111, 51 এগুলোর মধ্যে কখনোই দহগ্রাম অঙ্গরপোতা যাবে না। দহগ্রাম অঙ্গরপোতা এবং 3 বিঘা করিডোর এগুলোর উপর ভালোভাবে অধিকার নেওয়ার জন্য আমরা তাদেরকে দক্ষিণ বেরুবাড়ি আগেই দিয়ে দিছি, যেটা আমাদের পঞ্চগড়ে ছিল, যেটা আমাদের কিসে ছিল, পঞ্চগড়ে ছিল। তার মানে পরবর্তী যে ছিটমহল নিয়ে কাজ করা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আগের কাহিনীগুলো আসবে না, পরের যে কাহিনীগুলো হয়েছে সেগুলোই এখানে আসবে। আশা করি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা আমি এটা, আচ্ছা আপনারা একটু কেউ কোশ্চেন করেন যে এটা নিয়ে কোথায় সমস্যা আর কি, ছিটমহল নিয়ে। নিলয় কি জানি বলতে চাইছিল তখন। না ভাই, বুঝছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু দেখাই। পা ব্যথা করতেছে, প্রচুর হাঁটা হয়েছে আজকে। আচ্ছা আমি আবার যদি একটু দেখাই ছিটমহলের ব্যাপারটা নিয়ে। ছিটমহল, সরি, ছিটমহল যেটা, এটা একটা দেশের ভূখণ্ড অন্য আর একটা দেশের ভৌগোলিক সীমানা দ্বারা কি থাকবে, আবৃত থাকবে। এটাকেই বলা হচ্ছে কি ভাই, এটাকেই বলা হচ্ছে ছিটমহল। আমাদের ছিটমহল ছিল 4টা জেলায়, যেটা আপনি সহজেই মনে রাখতে পারেন, লাল, নীল, পঞ্চকুড়ি। লাল, নীল, পঞ্চকুড়ি, এর মধ্যে সবচেয়ে বেশি ছিটমহল ছিল লালমনিরহাটে, এই জন্য এটাকে ছিটমহল বেষ্টিত জেলা। এখন আমরা বলবো যে ছিটমহল বেষ্টিত জেলা বলা হতো, এখন তার বলা হবে না, কারণ ছিটমহল গুলো আমরা কি করছি, বিনিময় করে ফেলছি। তো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। আর বাংলাদেশের 51টা ছিটমহল এগুলো ছিল ভারতে। ভারতের কোথায় ছিল, পশ্চিমবঙ্গে ছিল। এই যে জলপাইগুড়ি আর কোচবিহারে ছিল, জলপাইগুড়ি আর কোচবিহারে ছিল এই ছিটমহল গুলো। এই ছিটমহলের মানুষগুলো অনেক বেশি কষ্টে থাকতো, তারা না পারতো বাংলাদেশের ভোট দিতে, মানে নাগরিকত্ব তারা না, তারা ভারতের। তার ভারতে যে ওইরকম করে যোগাযোগ করতে পারতো না, যোগাযোগ ব্যবস্থা ওইরকম ভালো ছিল না, অনেক বেশি জনদুর্ভোগ তাদের মধ্যে ছিল। যেটা বিনিময় করা হয়েছে কবে, যেটা বিনিময় করা হয়েছে আমাদের 2015 সালের 1 আগস্ট। কোথায়, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুড়িগ্রামের দশিয়াছড়া যে ছিটমহল ছিল, যেটা বর্তমানে বিলুপ্ত, সেখানে। ওইটার নাম পরবর্তীতে কি দেওয়া হয় জানেন, মুজিব ইন্দিরা ইউনিয়ন। মুজিব ইন্দিরা ইউনিয়ন, এটা একটু নোট করতে পারেন, মুজিব ইন্দিরা ইউনিয়ন। এটা নামটা কোথা থেকে আসছে, ওই যে 1974 সালের 16 মে একটা চুক্তি করা হয়েছিল, কি, মুজিব ইন্দিরা চুক্তি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু দেখি যে ভারতের সাথে তো আমরা দেখলাম, তার এরপরে কি ভারতের সাথে কোনো আমাদের ঝামেলা ছিল কিনা। আমাদের কিন্তু অনেক কিছু নিয়ে ঝামেলা ছিল, তার মধ্যে অন্যতম যেটা বর্তমানে এখনো চলমান বিবাদটা, সেটা হলো ফেনীর বিলোনিয়া। এটা একটু লিখে নিতে পারেন যে বিরোধপূর্ণ স্থান ভারতের সাথে, এটা বিরোধপূর্ণ স্থান, বিরোধপূর্ণ স্থান, এটা আমরা দেখি। আচ্ছা এটা দেখার আগে আরেকটা কথা বলি, বর্তমানে যেটা অনেক বেশি আলোচনা হচ্ছে উজান আর ভাটি নিয়ে। এটা আপনারা বুঝতে পারতেছেন না ব্যাপারটা, যে বাংলাদেশকে কিসের জন্য ভাটির দেশ বলা হচ্ছে। দেখেন যেটা হলো ঊর্ধ্বমুখী, মানে উপরে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলতেছি, উজান বলতেছি। আর ভাটিকে আমরা বলতেছি যেটা হলো নদীর নিম্নগামী যে দিকটা, সেটাকে আমরা কি বলতেছি, ভাটি বলতেছি। এই জন্য বাংলাদেশকে কি বলা হয়, ভাটির দেশ বলা হয়। আর ভাটির দেশ হওয়ার কারণে বাংলাদেশের যে উপরে রয়েছে কি ইন্ডিয়া, এগুলো থেকে পানি সরাসরি আমাদের এখানে চলে আসে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটার সমাধানের জন্য একমাত্র উপায় হইলো কি, একমাত্র উপায় হইলো ভারতের যে বাঁধটা দেওয়া আছে,
দেখেন ভারতের যে ফারাক্কা বাঁধটা দেওয়া আছে না, ফারাক্কা যেটা দেওয়া আছে, আমি নদ নদীর মধ্যে এগুলো একবার ডিটেলস ক্লিয়ার করে দিব। এই যে ফারাক্কা বাঁধ, এটা দেওয়া হয়েছে কিসের জন্য জানেন? এটা দেওয়া হয়েছে কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখার জন্য। ভাই নাব্যতা বলতে কি বোঝানো হয়? নাব্যতা বলতে বোঝানো হয় হইলো লক্ষ কিউসেক পরিমাণ পানি থাকবে। আপনি যদি এমনিতে বোঝেন সেটা হলো নাব্যতা বলতে এমন পরিমাণ পানিকে বোঝানো হচ্ছে যেটার মাধ্যমে সহজেই যে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে সহজেই বসবাস করতে পারবে, এবং আমাদের যেগুলো পণ্য নিয়ে যাব আমরা জাহাজে করে, আমরা যে বিজনেস করবো, যেটা পোর্ট, যতটুকু পানি থাকলে চলাচল করতে কোনো সমস্যা হবে না, সেই পরিমাণ পানি থাকতে হবে। এটাকে বলা হচ্ছে কি নাব্যতা। এই নাব্যতা ধরে রাখার জন্যই ফারাক্কা বাঁধটা কি করা হয়? নির্মাণ করা হয়। তো ব্যাপারটা হইলো যখন ওদের পানির দরকার হয় তখন আটকে রাখে, যখন পানির দরকার হয় না, যখন বন্যা, তখন তারা ছেড়ে দেয়। তো আমরা এটাই প্রতিবাদ যে তারা এখন ছেড়ে দেবে কিসের জন্য? এর আগে আমাদের কি হয়ে যায়, যমুনাতে কতগুলো চর জেগে যায়, যমুনাতে একবারে চরে ভরে যায়। চর কখন জাগে? যখন নদীর পানিগুলো কমে যায়। আমাদের সবচেয়ে বেশি চর বেষ্টিত নদী হইলো কিন্তু যমুনা, সবচেয়ে বেশি চর বেষ্টিত। এই যে পানি না ছাড়ার কারণে যমুনা সহ আর অন্য নদীতে পানিগুলো থাকে না, বাট এখন পানি দিয়ে দিয়েছে তারা। এই হলো একটা বাজে অবস্থা। এটার জন্য যদি আমরা মুক্তি পেতে চাই তাদের সাথে চুক্তি করতে হবে, যখন আমাদের খরা থাকবে তখন আমাদের পানি দিতে হবে, নদীর যে গতিপথ সেটা ঠিক রাখতে হবে। আরেকটা হলো বাংলাদেশের নদীগুলো সংস্কার করতে হবে এবং খাল নির্মাণ করতে হবে, তাহলে এখান থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, বিরোধপূর্ণ স্থান, বিরোধ, আচ্ছা এটা মূর্ধন্য, বিরোধপূর্ণ স্থান, এটা আমরা দেখি চলেন। বিরোধপূর্ণ স্থান, বিরোধপূর্ণ স্থান অন্যতম হইলো ফেনীর বিলোনিয়া। ফেনীর বেলোনিয়া, এটা 2 কিলোমিটার পর্যন্ত ঝামেলা চলতেছে, 2 কিলোমিটার। ফেনীর বিলোনিয়া এটা হলো একটা বিরোধপূর্ণ স্থান। এটা কিন্তু আমরা বাংলাদেশের ভারতের মধ্যে আলোচনা করতেছি। তারপরে যদি আমরা দেখি, সেটা হলো আমাদের মুহুরীর চর, মুহুরীর চর। আর একটা হলো নির্মল চর, নির্মল চর। এটা নিয়েও কার সাথে ঝামেলা? ভারতের সাথে আমাদের ঝামেলা। আর একটা হলো হাড়িয়া ভাঙ্গা, হাড়িয়া ভাঙ্গা, হাড়িয়া ভাঙ্গা এই যে এইদিকে, এই যে এইদিকে আসবে হাড়িয়া ভাঙ্গা, বঙ্গোপসাগরের এইদিকে। আর মোহনায় এটি একটা চর জেগে উঠেছিল, চর জেগে উঠেছিল, যেটা ভারতীয়রা নাম দিয়েছিল হলো পূর্বাশা দ্বীপ, আর আমরা দিয়েছিলাম কি দক্ষিণ তালপট্টি দ্বীপ। সেই জায়গাটার নাম ছিল কি আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ। তো ব্যাপারটা হলো কি, এটা ঝামেলা আসলে কখন হয়? ঝামেলাটা হয় হইলো 1971 সালে, যখন ভারত আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের এই দেশে আসে। দেশে আসার পর আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে, বাট তারা এই দক্ষিণ তালপট্টি দ্বীপ বা এই যে পূর্বাশা দ্বীপ বা নিউমোর দ্বীপ, যেটা ওটা ওদের নাম দেওয়া, পূর্বাশা ওদের নাম দেওয়া, এই দ্বীপটা থেকে তারা যাচ্ছিল না। আমাদের অনুযায়ী সেটার নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখান থেকে তারা যাচ্ছিল না। আমরা বললাম যে আমরা তো স্বাধীন হয়ে গেছি, তোমরা এখন যেতে পারো। বলতেছে না, যদি আবার আক্রমণ করা হয় সেজন্য তারা এখানে থাকতে চায়। পরবর্তীতে বিভিন্ন কথা বলা হয় যে তোমরা চলে যাও, বাট তারা যেতে চায় না। দুঃখজনক ভাবে হইলো এই দ্বীপটা পুরোটাই চলে যায়, পুরোটাই কি হয়ে যায়, পুরোটাই চলে যায়। মেবি এটা 2010 কিংবা 11 দিকে হয়ে গেছে, চলে যায়। তারপরে কি হয়, এখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়, যেহেতু চলে গেছে। আর এখানে কি করবে? তার মানে তারা এখানেও চাচ্ছিল একটা ঘাঁটি গেড়ে রাখতে। তো এটাকেও বলা হয় যে এটা হইলো একটা কি বিরোধপূর্ণ দ্বীপ, দক্ষিণ তালপট্টি। তাহলে আমরা ভূমি কি দেখলাম? ভূমি দেখলাম হইলো বিলোনিয়া, যেটা ফেনীতে অবস্থান করতেছে। চর দেখলাম মুহুরীর চর, আর একটা হলো কি নির্মল চর। আর একটা দেখলাম আমরা নদীতে, যেটা এখানে দ্বীপ জেগে উঠেছিল সেখানে, সেটা হলো আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর একটা যেটা নাম সেটা হলো পূর্বাশা দ্বীপ, পূর্বাশা দ্বীপ বা নিউমোর দ্বীপ। আশা করি পড়তে গেলে এগুলো পেয়ে যাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আর একটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা সীমানার মধ্যে ছিল। এক সেকেন্ড, যেটা সীমানার মধ্যে ছিল আমাদের মোট সীমানা, এটা নিয়ে আপনাদের বইতেও দেওয়া আছে। আমি একটু কথা বলি। মোট সীমানা দেখেন, মোট সীমানা আপনার বইতে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হলো মাধ্যমিক ভূগোল আর একটা হলো বিজিবি। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, নট বাংলাদেশ বর্ডার গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ। আপনি আসলে কোনটাকে ফলো করেন ভাই? মাধ্যমিক ভূগোল বই কত আগে লেখা হয়েছে, তো ওইটা বাদ। এখন বিজিবি যে ইনফরমেশনটা দিচ্ছে এটা হলো আমাদের অফিসিয়াল বা সরকারি যে ইনফরমেশন সেটা। তো বিজিবি যেটা, এটা যদি অপশনে থাকে এটা লাগাবেন, যদি এটা না থাকে তখন আপনি কি করবেন? তখন আপনি মাধ্যমিক ভূগোল বই সেটা লাগাতে পারেন। তো আমরা যদি বাংলাদেশের মোট সীমানাটা দেখি, মোট সীমানা হলো আমাদের কত? 5138। তারপরে ভারতের সাথে এটা সম্পর্ক কত? এত কিলোমিটার। আর ভারতের সাথে সম্পর্ক, আচ্ছা আমি লিখে দিই এখানে কিলো। এখন আমরা দেখবো সীমানা আমাদের কোন কোন দেশের সাথে রয়েছে।
ভারতের সাথে আর মিয়ানমার, ভারত আর একটা হলো আমাদের কি মিয়ানমার, মিয়ানমার আর একটা রয়েছে সেটা হলো আমাদের এদিকে যে জল সীমা যেটা রয়েছে সেটা, আর একটা রয়েছে আমাদের জল বা উপকূলীয় অঞ্চল বলতে পারি আমরা, উপকূলীয়, উপকূলীয় যেটা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের এইদিকে এই পাশে, এটা আমরা ধরবো উপকূলীয়। তো আমরা দেখি মোট আমাদের কত, 5138 কিলোমিটার, এটা হয় বিজিবি অনুযায়ী। আপনি বিজিবি ভালোভাবে মুখস্থ করবেন তাহলেই হয়ে যাবে। আর ভারত, ভারত আর বাংলাদেশের মধ্যে সীমানা, ভারত আর বাংলাদেশের মধ্যে সীমানা কত কেউ একজন বলেন? আচ্ছা, 4156। আর যদি আমরা মিয়ানমারের কাছে যাই, মিয়ানমারের কত আমাদের, মিয়ানমারের মেবি 271, আর মাধ্যমিক যে ভূগোল বই সেটা অনুযায়ী 280। দুঃখজনক ভাবে একবার প্রশ্ন আসছিল সেখানে 280 অপশনে দেওয়া ছিল, 71 ছিল না। তো আপনি দেখবেন ভাই, যদি মাধ্যমিক ভূগোল বইটা থাকে, যদি বিজিবিটা না থাকে তখন ওইটা দাগাবেন, আর যদি দেখতেছেন মাধ্যমিক ভূগোল বইটা বিজিবিটা আছে তখন আপনি বিজিবিটা দাগাবেন। আর এইদিকে আমরা কি পাচ্ছি, উপকূলীয় অঞ্চল যেটা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি 711। এই মোট যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 5138 কিলোমিটার। এটা একটু আপনার বই থেকে সুন্দর করে পড়ে নেবেন। আপনি আগে বিজিবিটা ভালোভাবে মুখস্থ করবেন, বিজিবি, তারপরে আপনি মাধ্যমিক ভূগোল বইটা যাবেন, মাধ্যমিক ভূগোল বই, মাধ্যমিক ভূগোল বই। টিচাররা ভাই এটা বিজিবি দেখেই করবে, কারণ বিজিবিদের দায়িত্বই তো ভাই সীমানা নিয়ে কাজ করা, তারাই তো সীমানা নিয়ে মেইন কাজ করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ক্লাস অ্যাকচুয়ালি আমাদের এই পর্যন্তই ছিল। আমি যদি প্রথম থেকে আর একটু আপনাদেরকে ক্লাসের যে শর্টকাট আর কি সেটা যদি দেখাই, তো দেখেন চলেন, প্রথমে আমরা দেখছিলাম হইলো আমাদের দেশের অবস্থান, বাংলাদেশের অবস্থান অ্যাকচুয়ালি কোথায়, বাংলাদেশের অবস্থান আমরা সুন্দর করে বের করছিলাম। যদি আমরা আমাদের রাজনৈতিক ভাবে যেটা আছে সেটা যদি আমরা বলি, সেটা হইলো আমাদের এশিয়া। এশিয়ার মধ্যে আমরা আরেকটু ভাগ করলাম কি, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ অবস্থান করতেছে, নট দক্ষিণ পূর্ব এশিয়া, এটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলে, এটা কিন্তু হবে না। তো দক্ষিণ এশিয়া আমরা পেয়ে গেলাম। আমরা তারপরে যদি অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো যদি বের করি, তাহলে আমরা পাইলাম যে বাংলাদেশের মধ্য দিয়ে গেছে হইলো আমাদের কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর মাঝামাঝি দিয়ে গেছে আমাদের কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা কি বলতেছি, কর্কট ক্রান্তি রেখা বলতেছি। আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা সেটাকে আমরা কি বলবো, মকর ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন। আর এটা হলো আমাদের কি ট্রপিক অফ ক্যান্সার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই দুইটা আবার মিলিত হয়েছে কোথায়, মিলিত হয়েছে হইলো ভাঙ্গা ফরিদপুরে মিলিত হয়েছে, যেখানে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হয়েছে। আমাদের দ্রাঘিমা রেখা 4টা, অক্ষরেখা 3টা, মোট 12টা জায়গায় মিলিত হয়েছে। 10টা জায়গায় সমুদ্রে পড়ছে, আর 2টা জায়গায় পড়ছে স্থলভাগে। তার মধ্যে একটা হইলো সাহারা মরুভূমি, আর একটা হইলো আমাদের এই ভাঙ্গা ফরিদপুর। এই বিষয়টা আমাদের জনসম্মুখে নিয়ে আসে স্যার জাফর ইকবাল। তারপরে আমরা দেখলাম হইলো আয়তন, আয়তনের যে ব্যাপারটা, ছিটমহল বিনিময় করার পর আয়তনটা আমাদের বেড়ে গেছে। প্রশ্নে যদি উল্লেখ থাকে যে ছিটমহল বিনিময় করার পর বাংলাদেশের আয়তন কত, তখন আমরা দাগাবো হইলো 1,47,610 বর্গ কিলোমিটার। আর যদি জাস্ট এমনিতে বলা হয় আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ ছিটমহল বিনিময় করার কথা উল্লেখ থাকলে আমরা দাগাবো 610, তাছাড়া কিন্তু না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা সীমানা দেখলাম, সীমানা অর্থাৎ সীমান্তের কথা বলা হচ্ছে। আমাদের সীমানাটা দুইটা দেশের সাথে রয়েছিল, একটা হইলো কি, একটা আমাদের ইন্ডিয়া, আর একটা হইলো আমাদের মিয়ানমার। ইন্ডিয়ার ছিল আমাদের 5টা রাজ্য, মিয়ানমারের ছিল আমাদের কয়টা, এখানে 2টা রাজ্য ছিল। মিয়ানমারের 2টা রাজ্য আর ইন্ডিয়ার এখানে 5টা রাজ্য ছিল। এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের জেলা ছিল হইলো 30টা, আর এই 2টা রাজ্য বা প্রদেশের সাথে বাংলাদেশের জেলা ছিল 3টা। মোট হওয়ার কথা ছিল 30, বাট হয়েছে এখানে 32, কারণ রাঙ্গামাটি দুই দেশকেই রাঙ্গিয়ে দিয়েছে। কারণ রাঙ্গামাটি কি করেছে, দুই দেশকে এখানে রাঙ্গিয়ে দিয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে এখানে আমরা 2টা বিভাগ পাচ্ছি, একটা হইলো কি আমাদের বরিশাল, আর একটা হইলো ঢাকা, যেগুলো আসলে সীমান্তের সাথে সম্পর্ক না। বরিশাল সম্পর্ক হলো বঙ্গোপসাগরের সাথে, আর ঢাকা সম্পর্ক একেবারে মাঝে, সীমান্তের সাথে কোনো সম্পর্ক তার নাই। তো আমরা এই 2টা কমন পাইলাম। আরেকটা পাইলাম হলো ময়মনসিংহ, সিলেট, যার সবগুলো জেলার সাথে কি রয়েছে, সীমান্ত সংযোগ রয়েছে। তারপরে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তারপরে এখানে আমরা রাঙ্গামাটি দেখলাম যে 2টা জেলা, 2টা দেশের সাথে সম্পর্ক রয়েছে। তারপরে বান্দরবান আর কক্সবাজার, বাংলাদেশের মোট সীমান্ত জেলা হইলো 32টা, তার মধ্যে 30টার সাথে সম্পর্ক রয়েছে ভারতের, 2টার সাথে নাই। সেই 2টা হইলো আমাদের কি এখানে, এই যে বান্দরবান আর হইলো কক্সবাজার। আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। তারপরে আমরা দেখলাম যে বাংলাদেশের চারদিকে কি রয়েছে, বাংলাদেশের চারদিকে পশ্চিমে দেখলাম শুধু পশ্চিমবঙ্গই রয়েছে, উত্তরে দেখলাম পশ্চিমবঙ্গ,
আসাম, মেঘালয় রয়েছে। পূর্বে যখন আসলাম তখন আমরা দেখলাম যে আসাম পূর্বের অংশও রয়েছে, এই যে সিলেটের এইদিকে। তারপর ত্রিপুরা, মিজোরাম, চীন রাজ্য, রাখাইন রাজ্য। দক্ষিণে আমাদের শুধুই রয়েছে বঙ্গোপসাগর, আর কিছুই নাই এইদিকে। তো এটা আমরা দেখলাম বাংলাদেশের চারদিকে। এখন আমরা দেখবো হলো বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে এই বিষয়গুলো, মানে বাংলাদেশের যে সীমারেখার মধ্যে অবস্থান করতেছে সেখানে এখন আমরা দেখবো যে বাংলাদেশের চারপাশে কি অবস্থান করতেছে। উত্তরে যদি আমরা যাই সেখানে পাইলাম পঞ্চগড়, দক্ষিণে গেলে আমরা পাইলাম কি কক্সবাজার। এটার আমাদের উপজেলা কি ছিল, আমাদের তেঁতুলিয়া ছিল, স্থান ছিল বাংলাবান্ধা বা জায়গিরচোদ। এখানে বাংলাবান্ধা হইলো ইউনিয়ন। তারপরে এখানে আমরা দেখলাম হলো কক্সবাজার, কক্সবাজার টেকনাফ। তারপরে আমরা এখানে কি পাইলাম, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনও একটা ইউনিয়ন পরিষদ। আরেকটা যদি বলা হয় সেটা হলো সেরাদ্বীপ, যদি সেন্ট মার্টিন না থাকে সেরাদ্বীপ লাগাবেন, সমস্যা নাই, সেরাদ্বীপ। তো আমাদের উত্তর দক্ষিণ চলে গেল, সরি মানচিত্রের উপরে হলো উত্তর আর নিচে হলো দক্ষিণ। তো আমরা যদি এখন এই দিকে আসি, আমাদের বাম দিক যেটা, বাম হইলো আমাদের পশ্চিম। কিভাবে মনে রাখছিলাম আমরা, পশ্চিমের শব্দের শেষেও কি রয়েছে আমাদের মো রয়েছে, বামের শেষে আমাদের কি রয়েছে মো রয়েছে। এদিকে আমরা দেখলাম হলো চাঁপাই নবাবগঞ্জ জেলা, উপজেলা দেখলাম আমরা শিবগঞ্জ, আর স্থান যেটা দেখলাম সেটা হলো আমাদের কি মোনাকষা। এটাও কি একটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ, যে কোনো বানান থাকতে পারে। তারপরে আমরা পূর্বের দিকে চলে আসলাম, পূর্বের দিকে দেখলাম এখানে পাচ্ছি আমরা বান্দরবন জেলা। এখানে পাইলাম আমরা কি বান্দরবন জেলা, বান্দরবন জেলা পাইলাম। আর উপজেলা এখান থেকে কি পাইলাম আমরা, থানচি পাইলাম। আর স্থান যেটা পাইলাম সেটা হইলো আখাইনছং, আখাইনছং পাইলাম আমরা। এই আখাইনছংকে ইউনিয়ন পরিষদ না, আমি বান্দরবন ইউনিয়ন পরিষদের মধ্যে চেক করছিলাম বাট এটা খুঁজে পাই নাই। তার মানে এই একটা বাদ দিয়ে বাকি যেগুলোর কথা বললাম আমরা সেগুলো সব ইউনিয়ন পরিষদ। মোনাকোষা, বাংলাবান্ধা, সেন্ট মার্টিন, এগুলো সব ইউনিয়ন পরিষদ। তো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। তো এই পর্যন্ত এটার আলোচনা ছিল। তারপরে আমরা বললাম সীমানা আমরা কি করব, কার্ডটা ফলো করব, আমরা ফলো করবো হলো বিজিবি, যেটা আপনি বইতে খুঁজে পাবেন। দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মোট যে সীমানা সেটা 5138, তারপরে 4156 ভারতের সাথে, তারপরে আমাদের উপকূলীয় যেটা 711, তারপরে আমাদের মিয়ানমারের সাথে হলো 271। এর সাথে 280টা একটু ভালোভাবে মনে রাখবেন, কারণ বিগত প্রশ্নের ওখানে অপশনে 280 ছিল, যেটা মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে যদি আমরা দেখি কৌণিক শীর্ষ, সেটা আমরা বের করে ফেলছি। তারপরে হলো ছিটমহল, ছিটমহল নিয়ে আমি কথা বলে ফেলছি, যে একটা দেশের যে ভূখণ্ড সেটা অন্য দেশ দ্বারা আবৃত থাকে, এটাই হলো আমাদের কি ছিটমহল। তো একটা দেশ থেকে ছিটমহল যাওয়ার যে রাস্তা, এটাই হলো আমাদের করিডোর। এই যে আমাদের ছিল 3 বিঘা করিডোর, যেটা আমাদের চিরস্থায়ী লিজ নেওয়া, বাট প্রথম দিকে তারা দিতে চাচ্ছিল না, পরবর্তীতে এটা দিয়ে দেয়। এটার মাধ্যমে আমরা কোথায় যাই, দহগ্রাম অঙ্গরপোতাতে যাই। দহগ্রাম নামে একটা স্বতন্ত্রই ইউনিয়ন করা হয়েছে এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর দহগ্রাম অঙ্গরপোতা দহগ্রাম যে এলাকাটা আর কি, আমরা ইউনিয়ন পুরোটা বলবো না, দহগ্রাম জাস্ট ইউনিয়ন। এই এলাকাটা কোন উপজেলার মধ্যে পড়ছে, পাটগ্রামের মধ্যে পড়ছে। আর জেলা কোনটা, জেলা হইলো আমাদের এই যে লালমনিরহাট। তো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। আর 3 বিঘা করিডোর, এটা হইলো 3 বিঘা সমপরিমাণ একটা জমি, যেটার মালিকানা হইলো ভারত, যেটা আমরা চিরস্থায়ী তাদের কাছ থেকে লিজ নিয়েছি। কিসের মাধ্যমে লিজ নিয়েছি, দক্ষিণ বেরুবাড়ি যেটা ছিল আমাদের পঞ্চগড়ে, সেই অঞ্চলটা আমরা তাদেরকে দিয়েছি। সেটার অনুযায়ী আমরা সংবিধান সংশোধন করেছিলাম কবে, সংবিধান সংশোধন করেছিলাম আমরা 1974 সালের 3য় সংশোধনের মাধ্যমে। আর ভারত এই যাবতীয় কিছু সংশোধন করেছে সংবিধানেতে, সেটা হইলো 100তম সংশোধনীতে, 100তমতে তারা এটা করে ফেলছে, 100তমতে। তো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। মানচিত্র দেখে সবগুলো পড়তে হবে এখানে, মানচিত্র ছাড়া কোনো কিছুতেই পড়া যাবে না, এরকম করে মুখস্থ এরকম করে হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, যাদের কাছে মানচিত্র নাই তারা প্লিজ মানচিত্র কিনে নেবেন। কিনে নিয়ে ভাই নিজে খুঁজে খুঁজে বের করবেন। নিজে খুঁজে খুঁজে বের করার একটা মজাই আলাদা। আপনি যখন কোনো একটা প্রশ্ন নিজে সলভ করতে পারবেন, মানে অন্যরকম একটা শান্তি কাজ করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এটা মোবাইলে ভালোভাবে দেখা যাবে, এটা নিয়েও দেখবেন। আর আপনার কাছে যে মানচিত্র আছে সেটা নিয়েও দেখবেন, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অ্যাকচুয়ালি আলোচনা এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে আমাদের আর 2টা ক্লাস হবে, যেটা আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর নেব। আমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশন যেটা আছে সেইটা, আর রেভলিউশন, এগুলোর উপর নিয়ে আমরা শেষ করে দেবো প্রথম পর্যায়ে। তারপর দ্বিতীয় পর্যায়ে আবার ডিটেলস আকারে যাবতীয় যেগুলো ক্লাস রাখতে হবে, এখন যেগুলো রাখা হয় নাই সবগুলোই থাকবে, কোনো সমস্যা নাই। তো আমার ভাইয়া, আলোচনা আজকে এই পর্যন্তই ছিল। হ্যাঁ বলো। ভাই মুক্তিযুদ্ধের যেগুলো টপিক ছিল ওগুলা কি শেষ 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 মানে শেষ হয়নি, হ্যাঁ, 2টা মনে হয়েছিল। মুক্তিযুদ্ধের যে টপিকটা সেটা শেষ, সংবিধান যেটা আছে সেটা আমি পরে পড়াবো। মুক্তিযুদ্ধ আমি গত ক্লাস যেটা নিচ্ছি ওটা কিন্তু পুরোটাই মুখস্থ নেবো, আমি জাস্ট দেখাই দিছি, ওটা ভালোভাবে মুখস্থ করে নেবা। আর আগে যেটা আছে ভাই যে সেটা কিন্তু, মুক্তির সংগ্রাম যেটা ছিল আর কি, মুক্তি হ্যাঁ সংগ্রাম, জি জি, ওটা 2টা পার্ট। সবগুলো তো ক্লাস হয়নি মনে হয়। আর 2টা পার্ট হয়ে গেছে ওটা, 2টা পার্ট হয়েছে। এগুলো আর একটা সিরিয়াল বাই নিলে একটু ভালো হতো। সিরিয়াল বাই নেওয়া হবে, সমস্যা নাই। কিছু অংশ যেগুলো আছে যেগুলো পরিবর্তন হতে পারে, সেই জন্য এগুলো এখন রাখা হয় নাই। নদ নদীর যে ব্যাপারটা আগে আমি পড়াইছিলাম, বাট পরবর্তীতে এগুলো আবার পরিবর্তন হয়ে গেছে, সাম্প্রতিক ক্লাসের মধ্যে আবার পুরোটাই নেওয়া লাগছে।
সো এটা আমি পরবর্তীতে নিব। তারপরে বিভিন্ন ধরনের সংস্থার যেগুলো রয়েছে সেগুলো ক্লাস এখন নেওয়া যাবে না, কারণ যদি সদস্যপদ পরিবর্তন হয় সেগুলো। তারপর আলোচিত দেশ, এখন এগুলো পড়াবো, পরে আবার অন্যগুলো আসবে। সো জাস্ট বেসিক যেগুলো সেগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। আর সংবিধান যেটা আছে সেটা আমরা কমপ্লিট করব। আর আমাদের রুটিনের মধ্যে তো রাখা হয়েছিল না, যেহেতু সরকারটাই চেঞ্জ হয়ে গেল এরকম করে, তো আমাদের 72 পরবর্তী যে রাজনীতি আমরা নেক্সটে রাখবো, সেটার সাথে সংবিধান ইনক্লুড থাকবে, এই জন্যই রাখা হয় নাই। আমরা এগুলো নিয়ে যথেষ্ট ভাবতেছি তোমাদের জন্য, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। কিভাবে পড়ালে তোমাদের সবচেয়ে বেশি উপকারে লাগবে সেটাই আমরা করবো, ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো রিপিট করো তোমরা, আবার পরীক্ষা নেওয়া হবে। মানে আমরা যেভাবে চালাচ্ছি ভাই সেভাবে চলো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের কিন্তু অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে, ভালো ভালো সাবজেক্টে তারা পড়াশোনা করতেছে আমাদের দিক নির্দেশনা শুনেই। তো তোমরা যদি এরকম করে পড়াশোনা করো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এক্সট্রা কথা না বলি, ক্লাসে যেগুলো নিলাম সেগুলো ভাই ভালো করে মুখস্থ। আমি কিন্তু কালকে পড়া ধরবো, এগুলা আমি কিন্তু পড়া ধরবো। এই যে ভাইয়া দেখে এই নিলাম। এক্সাম কবে থেকে শুরু হবে? এটা আবির আপনাদেরকে রুটিন দিয়ে দিবে, রুটিন নিয়ে কাজ করতেছে, কিভাবে কি করা হবে, আমরা যেখানেও কাজ করতেছি কিভাবে রুটিন সাজাবো আপনাদের, এগুলো দিয়ে দেওয়া হবে আপনাদের। মেবি যেগুলো পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলোর উপরে আবার হবে। অনেকের কমপ্লিট হয় নাই, অনেকে প্রথমে ভালোভাবে পড়েন নাই। আচ্ছা, আমার এই স্লাইড যে এটা ভাই, এটা প্লিজ নোট করে সবাই একটু পোস্ট করিয়েন, বুঝতে পারছেন? আর আমি কালকে কিন্তু এটার উপর পড়া ধরবো 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করে দেই। আপনাদের যদি নিজে পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম